রেকর্ডিং আছে, শুরু করি দিই আমি। আচ্ছা, আমরা একটু শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাকে আমরা আল্লাহর নামে শুরু করি সবসময়, আসলে বরকত হওয়ার জন্য আমাদের আশা করতেছি। আশা করি আমরা সবসময় এভাবে শুরু করব এবং আশা করি আমরা বরকত পাবো ইনশাআল্লাহ। তো ওই যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার ফার্স্ট যেটা দেখবেন সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েট লেভেলের কাজগুলা দেখবেন। ঠিক আছে? অ্যাসোসিয়েট লেভেলের আপনি যখন এই Google এ সার্চ করবেন বা LinkedIn এ, সবাই LinkedIn এর প্রোফাইলটা করবেন প্লিজ। কারণ LinkedIn এর প্রোফাইল গুলো খুবই ইম্পোর্টেন্ট। আপনারে অনেক সময় আছে আপনি এপ্লাই করলে আপনাকে LinkedIn এর প্রোফাইলটা চাইবে তারা। বলবে যে LinkedIn এর লিংক দাও। ওরা LinkedIn এর লিংকে গিয়ে দেখবে আপনার প্রোফাইল দেখবে। তো এইজন্য LinkedIn এর প্রোফাইল সবাই রেডি করবেন। তো ওখানে গিয়ে সার্চ করলে আপনারা এই অ্যাসোসিয়েট সফটওয়্যার টেস্টার, অ্যাসোসিয়েট কিউ ইঞ্জিনিয়ার অথবা জুনিয়র কিউ ইঞ্জিনিয়ার, জুনিয়র সফটওয়্যার টেস্টার এইভাবে আর ঠিক আছে? এইভাবে সার্চ করবেন। এগুলা আসলে এগুলাতে মেক্সিমাম ক্ষেত্রেই এক্সপেরিয়েন্স চায় না। তারপরেও ১ বছর আর ২ বছরের যে এক্সপেরিয়েন্স যেগুলো আছে, মনে করেন বলল ১ বছরের এক্সপেরিয়েন্স, ২ বছরের এক্সপেরিয়েন্স, ওগুলাতে আপনারা এপ্লাই করতে পারবেন। ১ বছর আর ২ বছরের এক্সপেরিয়েন্স ওগুলা এই এত অ্যা আপনার যাদের এক্সপেরিয়েন্স নাই তারাও এপ্লাই করতে পারে। সেকেন্ড যেটা বলছিলাম যে আপনার ছোট, ছোট কোম্পানিগুলা দেখবেন। ছোট, ছোট কোম্পানিগুলা দেখবেন, ওদের রিকোয়ারমেন্ট গুলা দেখবেন। কি, কি চায় তারা, কি ধরনের স্কিল তারা চায়, ওই স্কিল গুলা দেখবেন। ওগুলো আপনার মধ্যে আছে কিনা দেখবেন। আমরা কভার করছি কিনা দেখবেন। যদি কভার না করি তাহলে এটা নিজে, নিজে কভার করার চিন্তা করবেন। যে আমি YouTube এ এটার এ এ এ এইটার লেসন গুলা দেখে অথবা কারো সাথে কথা বলে এইগুলা কভার করতে পারি কিনা এই স্কিল গুলা। তো এই স্কিল গুলো কভার গুলো দেখবেন। অটোমেশন দেখবেন না, ম্যানুয়াল কিউ ইঞ্জিনিয়ার। ঠিক আছে? তো এই ম্যানুয়াল কিউ এর ইঞ্জিনিয়ারকে কেউ কোনো জায়গায় ফাংশনাল টেস্টারও বলা হয়। বুঝছেন? তো এগুলা আপনারা এই দেখবেন। আর এই যে স্কিল গুলা দেখে তারা চায় ওই স্কিল গুলা দেখবেন। স্কিল গুলা আপনারা যদি কভার করতে পারেন তাইলে ভালো। আমাদের যেগুলা আমরা কভার করতেছি এইটাতে আপনার ম্যানুয়াল টেস্টারের মোস্ট অফ দ্যা স্কিল কভার করার কথা। কিছু, কিছু স্পেসিফিক স্কিল আছে ওগুলা কভার করবে না। তো ওইটার দরকার নাই। এই অ্যাম তো হ্যাঁ। দোস্ত এই ছোট কোম্পানি বুঝবো কিভাবে রে? এই কোম্পানি দেখে কি বোঝা যায়? কোনো ইয়ে আছে নাকি যে কোনটা ছোট কোম্পানি, হ্যাঁ, কোনটা হ্যাঁ। বড় কোম্পানি? ছোট কোম্পানি কিভাবে ওইটা বুঝবো? ওই ইয়েতে কারণ সবাই তো আর নোন ফেস না, না? ছোট কোম্পানি বুঝার উপায় হইল গিয়া ফার্স্ট অফ অল যে এইটার নাম আমি শুনি নাই তেমন একটা। ঠিক আছে? শোনা যায় নাই। আর যেহেতু আমরা যারা এখানে আইটিতে ইন্ডাস্ট্রিতে নাই তারা অনেক কোম্পানির নামই শুনি নাই। বড়, বড় কোম্পানির নামও শুনি নাই। এইটাও জি, আছে। জি, জি। এখন বুঝার উপায় হচ্ছে যদি একবারে 100% বুঝতে হয় তাইলে হচ্ছে আপনার এই এই এখানে আয়ারল্যান্ডে আছে সলো চেক। সলো চেকে মানে কোম্পানি চেকের একটা সিস্টেম আছে। মনে করেন কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার চেকের জন্য সলো চেকে বলা হয়। সলো চেকে গেলে ওরা ওখানে দেখায় ওদের এমপ্লয়ি কতজন, কতদিন আগে শুরু হইছে। ৩ বছর আগে শুরু হইছে না ১ বছর আগে শুরু হুম, হইছে না ৫ বছর আগে শুরু হইছে, এটা লেখা থাকে ওখানে। ইউকে তেও আছে সিমিলার কোম্পানি ইনফরমেশন ফাইন্ডিং এর জন্য। তো ওই কোম্পানি ইনফরমেশন ফাইন্ডিং ওখানে দিলে হুম। কোম্পানির কতদিন হইছে আয়ারল্যান্ডে বা কতদিন হইছে ইউকেতে এটা শুরু হইছে এটা দিবে। তখনও যদি দেখা যায় যে এই কোম্পানি মাত্র শুরু হইছে ২ বছর, ১ বছর, এটার এমপ্লয়ি সংখ্যাও লেখা থাকে। এমপ্লয়ি ৫ জন, ১০ জন, ১৫ জন, ১০০ জন এগুলো লেখা থাকে। ওইটা দেখলে ক্লিয়ারলি বুঝা যায় যে এটা ছোট কোম্পানি না বড় কোম্পানি। হচ্ছে। তো এটা গুড একটা কোয়েশ্চেন, ভালো একটা কোয়েশ্চেন। তো ওইটা ওই দেখলে বুঝা যাবে। আর আপনার স্টার্টআপ কোম্পানিগুলা সাধারণত এই এগুলা ওই সার্ভিস ডেস্ক গুলা নেয়। এই আপনার এই যে খুব বড়, বড় অফিস বিল্ডিং এ তারা থাকে না। তাদের অফিসগুলা হয় একটু চিপ এরিয়াতে। মনে করেন যেগুলা এক্সপেনসিভ এরিয়া, মনে করেন আমাদের এখানে আইএফএসসি আছে যে, আইএফএসসি সবাই যারা ডাবলিনে থাকেন আইএফএসসি চিনেন। আইএফএসসি খুব এক্সপেনসিভ এরিয়া। তো এগুলাতে আপনি স্টার্টআপ কোম্পানি পাবেন না। ওরা ওখানে যাইতেই পারবে না। ওদের ওইটা এফোর্ড করতে পারবে না। ওরা সাধারণত যেগুলা চিপ এরিয়া, চিপ অফিস স্পেস ওই এরিয়া গুলোতে ওরা অফিসগুলা নেয়। তো ওইটা দেখেও আপনি বুঝতে পারবেন যে এরা স্টার্টআপ। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই
ডিজিটাল হাব চিনেন? ডাবলিনে ডিজিটাল হাব? আমি চিনি। হ্যাঁ, ডিজিটাল হাবে সাধারণত স্টার্টআপ কোম্পানিগুলা সবাই ডিজিটাল মানে সবাই না, অনেকগুলা ডিজিটাল হাব, সব ডিজিটাল হাবে যা কোম্পানি আছে সবাই স্টার্টআপ, সবাই ছোট ছোট কোম্পানি। একটু বড় হইলে এখানে থাকতে পারবে না, ওরা এখান থেকে বের করে দিবে, আপনি চলে যেতে হবে আপনার নিজস্ব প্রিমিসেসে চলে যেতে হবে। তো ডিজিটাল হাবে যা কোম্পানিগুলো আছে এগুলোর সব লিস্ট পাবেন আপনি ডিজিটাল হাবে গেলে, ডিজিটাল হাবের ওয়েবসাইটে গেলে সবার লিস্ট পাবেন। ওখানে গিয়ে সবাই ওদের কাছে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এটা একটা বেস্ট ওয়ে আপনার স্টার্টআপ কোম্পানি পাওয়ার জন্য। তো ডিজিটাল হাবে সবগুলো হচ্ছে স্টার্টআপ কোম্পানি। তো এইভাবে ইউকেতেও আছে, এই মনে করেন এই ডিজিটাল হাবটা, এইটা আইটি সরকার করছেই এই স্টার্টআপ কোম্পানিগুলোকে ফ্যাসিলিটেট করার জন্য। তো এটা কি ইউকেতে গলা থেকে করা যাবে অ্যাপ্লাইটা? বুঝি নাই, আবার বলেন। এই ডিজিটাল হাবে কি শুধু ডাবলিন না পুরো আয়ারল্যান্ড থেকে অ্যাপ্লাই করা যাবে? এটা পুরো আয়ারল্যান্ড থেকে করতে পারার কথা, এখন তো সবাই অনলাইন, এই আপনার ঘর থেকে কাজ করতেছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ রিমোটলি। আপনার পুরো আয়ারল্যান্ড থেকে করতে পারার কথা। আপনার ডিজিটাল হাবে আপনি অ্যাপ্লাই করলে ডাবলিনের যারা তারাও ঘর থেকে কাজ করবে, গলওয়ের যারা তারা অ্যাপ্লাই করলে তারাও ঘর থেকে কাজ করবে, সুতরাং এখানে কোনো ডিফারেন্স নাই। তো ডিজিটাল হাবের এই কোম্পানিগুলোতে আপনারা সবাই অ্যাপ্লাই করবেন, বুঝছেন? এটা এটা কিন্তু খুবই একটা আপনার ভালো একটা ইয়ে। এটা এটা ওই মাসুদ, তোমাদের ওখানে ইউকেতে কি আছে আমি জানি না, ওইটা দেখতে হবে তোমাদের, বুঝছো না? যারা স্টার্টআপ কোম্পানি সাপোর্ট করে, ওদের ওদের এখানে ডিজিটাল হাবটা হচ্ছে আপনার ওই ডাবলিন 8-এ, আপনার কমার্স স্ট্রিটে, ঠিক আছে? এখানে এই যে ডিজিটাল হাব দেখতেছেন, এখানে গেলে আপনারা মনে করেন এই যে অল আওয়ার কোম্পানিজ এখানে দেখতেছেন, এখানে গেলে এই দেখেন সব এখানে কোম্পানিগুলোর লিস্টিং আছে। এই কোম্পানিগুলোতে গিয়ে আপনারা এগুলাতে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এই যে তাদের ওয়েবসাইট দেওয়া আছে, তো তাদের ওয়েবসাইটে গেলে এখানে তাদের জব ওপেনিং আছে কিনা দেখবেন, ঠিক আছে? কোম্পানিটা কি কাজ করে এটাও জানবেন, বুঝছেন? তো এগুলা আপনার এই ডিজিটাল হাবে যে কোম্পানিগুলো আছে এদের কাছে অ্যাপ্লাই করলে ভেরি লাইকলি তারা আপনাদেরকে এই নিবে, তারা নেওয়ার চান্স বেশি। এই যে ক্যারিয়ার্স, এই যে এখানে কয়েকটা পজিশন তাদের এখানে আছে, এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, বিজনেস ব্লা ব্লা সলিউশনার। এখানে কিউ এর ইয়ে নাই। তো আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন অ্যাপ্লিকেশন করার সময়, সব সময় যে এই যে কোম্পানিটা আছে এখানে কিন্তু কিউ এর কোনো পজিশন দেওয়া নাই, ঠিক আছে? অ্যাডভার্টাইজ করে নাই তারা, কিন্তু তারপরেও আপনি তাদেরকে ইমেল করতে পারবেন যে ভাই আমি একটা কোর্স করছি, এই কিউ এর একটা কোর্স করছি, আপনাদের যদি আপনারা যদি আমার ইন্টার্নশিপ দেন তাহলে ভালো হয়। তো ইন্টার্নশিপের বা আপনারা যদি আমার জব দেন তাহলে আমি ইন্টারেস্টেড আছি। তো অনেক সময় আছে তারা এই ধরনের ইমেল তারা প্রেফার করতে হয়, ইমেল পাইলে তারা অনেক সময় রেসপন্স করে, তারা কথা বলবে। তো এরা এরা অনেক সময় ছোটখাটো কোম্পানি, তো তারা কিউ ইঞ্জিনিয়ার রাখে না প্রথম প্রথম, যখন শুরু হয় তখন কিউ ইঞ্জিনিয়ার রাখে না তারা, কিন্তু পরবর্তীতে যখন তাদের কোম্পানিটা বড় হয়ে যেতে থাকে, প্রোডাক্ট বড় হয়ে যেতে থাকে, কোড বেস বাড়তে থাকে, ফিচার বাড়তে থাকে, তখন তারা আস্তে আস্তে এই কিউ ইঞ্জিনিয়ার রিক্রুট করা শুরু করে। কিন্তু আপনারা যদি সেলফ মোটিভেটেড হয়ে ইমেল করেন, অনেক সময় তারা ওই আর্লি স্টেজেই কিউ ইঞ্জিনিয়ার নিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে আপনার ইন্টারভিউ প্রসেস সবকিছু অনেক ইজি হয় আর কি। তো এটা আপনাদের ডিজিটাল হাবে যে কোম্পানিগুলো আছে এখানে সবগুলা এগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এগুলা নিয়ে আমরা একটু পরে কথা বলবো ইনশাল্লাহ। আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করি, আর আজকের ক্লাসটা শেষ করার পরে আমাদের মোটামুটি থিওরি কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা আজকের ক্লাসে আমরা যেটা চিন্তা করছি যে আমাদের লাস্ট যে টপিকটা রয়ে গেছে সেটা হচ্ছে টুল সাপোর্ট ফর টেস্টিং, ঠিক আছে? আমাদের টেস্টিং করতে গেলে অনেক ধরনের টুলস লাগে। ফর এক্সাম্পল আমাদের জিরা, এটা একটা টুলস, ঠিক আছে? আমাদের টেস্ট রেইল, আমাদের টেস্ট ম্যানেজমেন্ট যে টেস্ট কেস ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা আছে ম্যানেজমেন্ট, এই টেস্ট রেইল এটাও একটা টুল। তো
তো সবকিছু অনেক ধরনের টুলস আমাদের লাগে, যে টুলস গুলো নিয়ে এখানে তারা এখানে এটা নিয়ে বেসিক্যালি এগুলা কি ধরনের টুলস লাগবে, আমাদের ওইটা কিভাবে ক্লাসিফাই করা হয় এগুলা নিয়ে কথা বলছে। টেস্ট টুল ক্লাসিফিকেশন, এখানে টেস্ট টুল গুলা কিভাবে, মনে করেন এই টেস্ট টুলের কি কাজ কি, টেস্ট টুল ক্যান হ্যাভ মোর ওয়ান অর মোর অফ দ্য ফলোইং পারপাসেস, এগুলোর পারপাস আছে টেস্ট টুলের, ঠিক আছে। একটা পারপাস হবে কি, ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ দ্য টেস্ট অ্যাক্টিভিটি, অটোমেটিং রিপিটেটিভ টাস্ক, ব্লা ব্লা, ঠিক আছে। তো টেস্ট টুল গুলার পারপাস থাকতে হবে, বুঝছেন। আপনি একটা টেস্টের টুল ইউজ করবেন, এটা আপনাকে কি বেনিফিট দিবে, ওইটা হচ্ছে এটার পারপাস। তো এটার বেনিফিটটা দেখতে হবে যে এটা বেনিফিটটা কি, ওইটার উপরে বেস করে এটার ক্লাসিফিকেশনের কথা বলছে আর তারা। তো এগুলা আসলে এই এখন যে কথাগুলো বলবো এগুলার মধ্যে মেজরিটি হচ্ছে আপনার এই তাদের সিলেবাসের যে কথাগুলো বলছে এগুলো মেজরিটি হচ্ছে আইএসটিকিউ পরীক্ষার জন্য, ঠিক আছে। খুব কম অংশ আছে যেটা আপনার এই রিয়েল লাইফে আপনার লাগবে। আইএসটিকিউ পরীক্ষাতে এই ধরনের যদি প্রশ্ন আসে, আপনারা এগুলা পরীক্ষা যারা দিবেন তারা এটা পড়তে হবে, জানতে হবে। আর না হলে এটা এখানে মেজর খুব খুব বেশি জানার কিছু নাই, কিছু আছে আমি বলবো ইনশাল্লাহ। তো আমরা টেস্ট টুলগুলো ক্লাসিফিকেশন এখানে বলতেছে যে ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ দ্য টেস্ট অ্যাক্টিভিটি বাই অটোমেটিং রিপিটেটিভ টাস্ক। তো আমরা অটোমেশন যারা আমরা কথা বলছি অটোমেশন নিয়ে, আমরা অটোমেশন কেন করি, আমরা অটোমেটেড টেস্ট কেন করি, আমরা সেলেনিয়ামে স্ক্রিপ্ট লেখছি কেন করি, এগুলা কারণ হচ্ছে অটোমেশন কি করে, আপনি রিপিটেটিভ যে কাজগুলো আছে আপনি এভরিডে লগ ইন চেক করেন, আপনার প্রত্যেকটা রিগ্রেশনে আপনি লগ ইন টেস্ট আপনাকে করতে হবে, আপনাকে ফি আপনি আপনি পে করতে পারেন কিনা। আমাদের এখানে আমাদের ডান্ডিলের ক্ষেত্রে এভরিডে আমরা এভরি রিগ্রেশনে আমরা এই ফিল্টার গুলো চেক করি, ঠিক আছে, কাজ করে কিনা। তাহলে এগুলো হচ্ছে রিপিটেটিভ কাজ। তো এই রিপিটেটিভ কাজগুলোকে আমরা করি কি জানেন, অটোমেশন করি। তাহলে আমরা বারবার এটা টেস্ট করা লাগবে না, আমরা স্ক্রিপ্টটা রান করব, স্ক্রিপ্টটা সব টেস্ট করে দিবে আমাকে। তো এইটা কি করে, আমাদের এফিসিয়েন্সিটা কি বাড়ায় দেয়, ইমপ্রুভ করে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইমপ্রুভ এফিসিয়েন্সি টেস্ট অ্যাক্টিভিটিস বাই সাপোর্টিং ম্যানুয়াল টেস্ট অ্যাক্টিভিটি। তো আমাদের এই যে ম্যানুয়াল টেস্ট অ্যাক্টিভিটিকে অটোমেশন কি করে, সাপোর্ট করে, বাড়ায় দেয়। আমরা যখন রিগ্রেশনে যাই বা যে কোনো একটা টেস্টিং করি, আমরা তখন যদি আমাদের অটোমেশন স্ক্রিপ্ট থাকে তাহলে আমরা ম্যানুয়াল রান করি না, ম্যানুয়াল টেস্টার দিকে ইউজ করি না, আমরা ডাইরেক্ট অটোমেশন স্ক্রিপ্টে চলে যাই। ফর এক্সাম্পল, আপনি যখন আপনারা এখন জানবেন না, এটা সিআইসিডি পাইপলাইন বলে, মনে করেন কন্টিনিউয়াস সিআইসিডি মানে হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্লিমেন্টেশন, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। এইটা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, সিআইসিডি, হ্যাঁ, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, যে ডিপ্লয়মেন্ট, এটা হচ্ছে সিআইসিডি মিনিং। তার মানে হচ্ছে আপনার অ্যাজাইল সিস্টেমে আপনার কন্টিনিউয়াস ইমপ্লিমেন্টেশন করা লাগে। আপনি এক নতুন একটা ফিচার ডেভেলপ করবেন, এটা ডেভেলপ করে সাথে সাথে আপনাকে এটা ছেড়ে দিবেন, আপনি অপেক্ষা করবেন না অন্য ফিচারের জন্য, এটা প্রোডাকশনে চলে যাবে। তো এই ধরনের যদি আপনি ফাস্ট পেস এনভায়রনমেন্টে কাজ করতে হয়, আপনার প্রোডাক্টটাকে খুব দ্রুত রিলিজ করতে হয়, তাহলে আপনাকে আপনার অটোমেশন স্ক্রিপ্ট লাগবে। আপনার অটোমেশন স্ক্রিপ্টটা করবে কি জানেন, আপনার এই বিলটা, মনে করেন আপনি এই প্রাইস পার মান্থ এই ফিচারটা আপনি ডেভেলপ করছেন, আপনার অটোমেশন আপনার ডেভেলপ করার পরে আপনি যখন বিল্ড রেডি করবেন, পার্ট অফ দ্য বিল রেডি করার বিল শেষ হওয়ার সাথে সাথে অটোমেশন স্ক্রিপ্টটা অটোমেটিকলি ট্রিগার্ড হয়ে যাবে, আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না। ওইটা ওই জেনকিন্সে পাইপলাইনে দেওয়া যায়। তো জেনকিন্স পাইপলাইনে দিয়ে দিলে আপনার এই বিল শেষ হয়েছে, সাথে সাথে অটোমেশন স্ক্রিপ্ট কিক অফ করবে, অটোমেশন রান করবে, রান করার পরে যদি পাস করে তাইলে তো বিল্ড সাকসেস, আর যদি ফেল করে তাইলে আপনার তাকে যে বিল্ড এই যে ডেভেলপার তাকে বলবে যে এটা এই টাস্কগুলো ফেল করছে, বাস এটা বিল্ড ফেল হবে। তো এইভাবে মনে করেন আপনার পুরা ডেভেলপমেন্ট সিস্টেমটাকে খুবই ফাস্ট পেসড করা যায়, আপনার টেস্টিংটাকে খুব ইন্টিগ্রেটেড করা যায় সিআইসিডি তে। তাহলে মনে করেন পুরা এই ডেভেলপমেন্ট প্রসেস অনেক ফাস্টার হয়, টেস্টিং ফাস্টার হয়, বাগ গুলা আগে ডিটেক্ট করা যায়, প্রবলেম গুলো আগে ডিটেক্ট করা যায়। এই বেনিফিট গুলার জন্য মনে করি এইটা আমরা কি করে, ইমপ্রুভ এফিসিয়েন্সি, আমাদের এই টেস্টের এফিসিয়েন্সি বাড়ায় দেয়। ইমপ্রুভ কোয়ালিটি অফ টেস্ট অ্যাক্টিভিটিস, কোয়ালিটি সেম জিনিস,
এফিসিয়েন্সি বাড়াইলো, আবার কোয়ালিটি, আমাদের টেস্টের কোয়ালিটি বাড়াইছি কিভাবে? আমরা আর্লি স্টেজে আমরা এই বাগ ডিটেক্ট করতে পারছি, এটা আমাদের যে টেস্টের কোয়ালিটি বাড়াইছে। তারপরে আমাদের কনসিস্টেন্ট যে টেস্টিং গুলো আছে এগুলো আমাদের এই যেখানে বলতেছে মোর কনসিস্টেন্ট টেস্টিং, আমাদের অটোমেশন টেস্টিং গুলো কি করে আমাদেরকে কনসিস্টেন্ট, মনে করেন সেম লগ ইন টেস্টটা রেগুলার সে করে, এটা যদি কোনো বাগ থাকে সাথে সাথে ডিটেক্ট করে, এগুলো কনসিস্টেন্ট হয় কারণ এগুলোতে কোনো চেঞ্জ নেই। ম্যানুয়াল টেস্টিং এ আপনি কিভাবে কোথায় ক্লিক করতেছেন, ভুলে আপনি কোথাও ক্লিক করতেছেন কিনা সেইটা একটা ফ্যাক্ট থাকতে পারে, কিন্তু অটোমেশনে ওই স্ক্রিপ্টটা ওই জায়গায় ক্লিক করবেই, একটা স্টেপ প্রত্যেকটা স্টেপ একটার পর একটা এক্সিকিউট করবেই। তো এই তারপরে automate activities that cannot be executed manually, large scale performance testing, কিছু কিছু জিনিস আছে। হ্যাঁ, এই যে এই কথাটা বলা হয়েছে, এই আপনার কিছু কিছু কাজ আছে যেটা আপনি ম্যানুয়ালি এক্সিকিউট করতে পারবেন না। এখানে এক্সাম্পল বলা হয়েছে লার্জ স্কেল পারফরমেন্স টেস্টিং। এখন মনে করেন আপনার একটা ই কমার্স সাইট আছে, ঠিক আছে? এখন আপনার এখানে আপনি চেক করতে আপনি টেস্ট করবেন যে আপনার এখানে একসাথে ম্যাক্সিমাম কতজন মানুষ আপনার সার্ভার এলাও করে ঢুকতে পারবে, ঠিক আছে? তো এটা আপনি কিভাবে টেস্ট করবেন? ম্যানুয়ালি করা সম্ভব না, আপনি পারবেন না। আপনি তো ম্যানুয়ালি একসাথে একজন ঢুকতে পারবেন, একা তো আপনি একজন আপনার কম্পিউটার থেকে 5 জন ঢুকতে পারবেন না। তাহলে আপনার সার্ভারটা কতটা ট্রাফিক নিতে পারে এটা আপনি বুঝবেন কিভাবে? এটা ম্যানুয়ালি আপনি সম্ভব না। এটা আপনাকে জেমিটার ইউজ করতে হবে অথবা অন্য পারফরমেন্স টুলস যেগুলো আছে অন্যান্য, ওগুলো আপনাকে ইউজ করতে হবে। ওগুলো ইউজ করলে ওগুলো একসাথে 1000টা হিট করতে পারে আপনার সেম সার্ভারে, একসাথে একই মুহূর্তে একই সেকেন্ডে 1000টা হিট আপনার এটাতে করতে পারবে। আপনারা অনেকেই ডিডস অ্যাটাকের নাম শুনতে পারেন। ডিডস এর নাম শুনছেন? ডিডস যারা শুনে থাকবেন, ডিডসটার মেইন ফিচারটাই, ডিডসটার কারণ কি জানেন? ডিডসটার মেইন এফেক্টই হচ্ছে তারা একসাথে এত বেশি ট্রাফিক আপনার সার্ভারে পাঠায় যে আপনার সার্ভার ডাউন হয়ে যায়, ঠিক আছে? তো ওই প্রত্যেকটা সার্ভারের একটা লিমিট আছে, আর এই লিমিটটা টেস্ট করতে আপনি ম্যানুয়ালি আপনি পারবেন না, ঠিক আছে? তো ইনক্রিজ রিলায়েবিলিটি টেস্টিং, আপনার এই অটোমেশন টেস্টিং গুলো আপনার রিলায়েবিলিটি বাড়ায়, কারণ আপনি যখন জানেন আপনার 50টা টেস্ট আছে বা 100টা বা 500টা টেস্ট অটোমেটেড আছে, এগুলো যখন রান করবেন, এগুলো দিয়ে সবগুলা পাস করে, তাহলে আপনার একটা কনফিডেন্স আসবে যে আমার প্রোডাক্টটা রিলায়েবল এনাফ, ঠিক আছে? ছোটখাটো বাগ থাকতে পারে কিন্তু মেজর জিনিসগুলো এখানে কভার হয়ে গেছে, মেজর টেস্টগুলো কভার আছে। তো এই টেস্ট টুলের ক্লাসিফিকেশন, মনে করেন এর কি বেনিফিট গুলো এখানে কি থাকতে পারে? টুল সাপোর্ট ফর ম্যানেজমেন্ট টেস্টিং টেস্টওয়্যার, টেস্ট ম্যানেজমেন্ট টুলের, এখানে টেস্ট ম্যানেজমেন্ট টুল আমরা জানি, এই আমরা যেটা বলছি এখানে টেস্ট রেইলের কথা আমরা দেখছি, আরো অন্যান্য আছে, আমি আগেও বলছি যে টেস্ট রেইল আছে, আপনার এই বাগজিলা আছে, ম্যান্টিস আছে, অনেকগুলা প্রচুর টেস্ট ম্যানেজমেন্ট টুল আছে। তো এগুলা হচ্ছে ম্যানেজমেন্ট, আমাদের টেস্ট ম্যানেজমেন্টের জন্য এটাও একটা আমাদের সাপোর্টিং টুল। অ্যাপ্লিকেশন লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, এটা আমি কখনো জানি না, এটা ইন্ডাস্ট্রিতে আমি দেখি না, এটা কি বলছে এটা আমি বুঝতেছি না। রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট টুলস, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টের জন্য কোথাও টুলস ইউজ করা হয়, ঠিক আছে? তো ওইটা ভেরি ইন্ডাস্ট্রি স্পেসিফিক হইতে পারে, আমি কখনো রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টের টুলস দেখি নাই। তবে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট টুলস বলতে আমাদের ওই টেস্ট রেইলটা রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট টুল হিসেবে কাজ করতে পারে, কারণ হচ্ছে এইটা আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, টেস্ট কেস গুলো, এগুলো রাখা যায়, এগুলোতে রিকোয়ারমেন্ট গুলো রাখতে পারে, আমাদের যে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন দেওয়া থাকে ওগুলো রাখা যাবে। ডিফেক্ট ম্যানেজমেন্ট টুল, আমরা ডিফেক্ট ম্যানেজমেন্ট টুল কি কেউ বলতে পারবেন একটা ডিফেক্ট ম্যানেজমেন্ট টুলের নাম? ডিফেক্ট মানে বাগ আমরা জানি, ঠিক আছে? ডিফেক্ট ম্যানেজমেন্ট এই যে আপনি বললেন বাগজিলা আর মেন্টাস, ওগুলো হচ্ছে টেস্ট ম্যানেজমেন্ট, আমরা টেস্ট কেস রাখি ওগুলাতে। আচ্ছা জিরাকে তো আমরা ডিফেক্ট ম্যানেজমেন্ট বলতে পারি না টুল? এক্স্যাক্টলি, হ্যাঁ, জিরা হচ্ছে একটা ডিফেক্ট ম্যানেজমেন্ট টুল, ঠিক আছে?
এই জিরাতে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলও বলতে পারি, কারণ এটাতে আমরা প্রজেক্ট ম্যানেজ করতে পারি, আমাদের স্টোরি বোর্ডটা জিরাতে থাকে। আবার ওইটাতে আমরা বাগও রেজ করতে পারি, ওই জন্য এটাকে ডিফেক্ট ম্যানেজমেন্ট টুল বলতে পারি। ঠিক আছে, কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল। কনফিগারেশন ম্যানেজমেন্টের জন্য কনফিগারেশনটা কি? ফার্স্ট অফ অল, হোয়াট ইজ কনফিগারেশন? স্ট্যাটিস্টিক্স আমাদের একটা কাজের জন্য, এই যে মনে করেন আমরা যে লাগে সেইটাই কনফিগারেশন টুল। হ্যাঁ একটা জিনিস স্পেসিফিক, একটা জিনিসের স্পেসিফিকেশন যেগুলি আছে আর কি, যে একটা কনফিগার করার জন্য যে জিনিসগুলি দরকার। এখন মনে করেন এই যে আমাদের এই এখানে যে ইমেজগুলো আছে, ঠিক আছে, তো ইমেজগুলার সাইজ কতটুকু হবে, এটা একটা কনফিগারেশনের বিষয়। ঠিক আছে, যে এখানে ইমেজের সাইজ ম্যাক্সিমাম 2 মেগাবাইট হইতে পারবে, এর বেশি হইলে হইতে পারবে না। এখন যদি আপনি একটা হিউজ ইমেজ এখানে আপলোড করতে গেছেন, ও দিবে না, আপলোড করতে দিবে না। তো এগুলো হচ্ছে কনফিগারেশনের বিষয়। এখন তার এই কনফিগারেশনটা এখানে এই যে ডান ডিলের ব্যাক এন্ডে একটা কনফিগারেশন আছে, ওইটাতে যদি তারা 2 গিগাবাইট পর্যন্ত আপলোড করতে দেয়, তাহলে এখানে আপনাকে 2 গিগাবাইট আপলোড করতে দিবে। ওখানে যদি আপনার 1 মেগাবাইট করে দেয়, সে চেঞ্জ করে দেয়, তাহলে ওইটা 1 মেগাবাইটের উপরে ইমেজ আপলোড করতে দিবে না। এগুলো হচ্ছে কনফিগারেশন। ঠিক আছে, এই যে টেক্সট গুলো আছে, টেক্সট গুলো কোন ধরনের ফন্টের সাইজ কত, এগুলো হচ্ছে সব কনফিগারেশন। ঠিক আছে, এখানে কিভাবে ডিসপ্লে করবে, এই যে মনে করেন এই যে থাম্বনেইল গুলো আছে, এই থাম্বনেইল গুলো কিভাবে ডিসপ্লে করবে, এটা সাইজ কতটুকু হবে, এগুলো সব হচ্ছে কনফিগারেশন। তো এই কনফিগারেশনের জন্য, কনফিগারেশন গুলো লিস্ট করার জন্য, রেকর্ড করার জন্য, যে আমি এইভাবে এই কনফিগারেশন হবে আমার সার্চ রেজাল্ট পেজের, এগুলা আপনি রাখতে পারেন কোথাও নোট করে, ওইটাকে বলা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল। ঠিক আছে, আর কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন টুল, এই যে এটা হচ্ছে আপনার এই আমি যে বললাম সিআইসিডি জেনকিন্স হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের একটা আপনার এই জেনকিন্সের। ঠিক আছে, এইটাতে তাদের আপনার এটা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের একটা টুল, যেখানে আপনি বাটনে চাপ দিলে, বিল্ডে চাপ দিলে, এটা কন্টিনিউয়াসলি আপনার এই বিল্ড করবে। ঠিক আছে, আপনার এই যে দেখছেন, এই যে বিল্ড আছে না, এখানে বিল্ড উইথ প্যারামিটার আছে, এখানে বিল্ডে যাবেন, আপনার এখানে প্যারামিটার গুলো ফিল আপ করবেন, এখানে বিল্ড দিবেন, এটা বিল্ড হবে। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের টুল। এটা অটোমেটিকলি সে তার রিপোজিটরি, ওখানে তার ডিটেলস দেওয়া আছে, রিপোজিটরি থেকে ডেটা নিবে, আপনার গিটহাব থেকে কোড নিবে, নিয়ে অটোমেটিকলি সে বিল্ড করবে এগুলো। তো এটা হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের টুল। ঠিক আছে, টুল সাপোর্ট ফর স্ট্যাটিক টেস্টিং, স্ট্যাটিক অ্যানালাইসিস টুল, এটা হচ্ছে মনে করেন আমরা বলতে পারি আমাদের যে টেস্টরাইল আছে, টেস্ট ম্যানেজমেন্ট টুল যেগুলো আছে, বাগজিলা আছে, এগুলো হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস টুল বলতে পারি আমরা। ইউসুফ ভাই, এখানে ডি মানে কি? ডি মানে কি ডেভেলপার নাকি? Statics analysis এইটা ডি এখানে আমি জানি না তারা কি জন্য দিছে, তবে ভেরি লাইকলি আমি এখানে এক্সপ্লেইন করে নাই তারা তাদের ইয়েতে, ওই তাদের ডকুমেন্টে ডি মানে কি, বুঝছেন? বাট আমি যেটা বুঝতে পারতেছি, এইটা ডেভেলপার 100% এইটা ডিসকাশনের বিষয়, এটা 100% তারাও জানে যে এটা 100% একুরেট সবসময় হবে না, মানে এটা টু বি ডিসকাস, টিবিডি আছে না, টিবিডি না লিখে এটা ডি লিখছে, মানে এটা ডিসকাশনের হয়তো বিষয়, আমি জানি না, আমি বলতে পারবো, তো আমি ধারণা করতেছি এটা হয়তো 100% তারা বলতেছে এটা ডিসকাশনের বিষয়, এটা স্ট্যাটিক অ্যানালাইসিস টুল। এগুলা কখনো এই যে টুলস এগুলা কোনো হার্ড এন্ড ফাস্ট কোনো রুল নাই ভাই, বুঝছেন? এটা শুধু এগুলো হচ্ছে একটা আপনাকে গাইডলাইন দিতেছে। তো যেহেতু আইএসটিকিবি তাদের গাইডলাইন তারা এইভাবে দিতেছে, আপনাকে এটা জানতে হবে যদি আপনি পরীক্ষা দিতে যান। তারপরে তাদের গাইডলাইনটা ফলো করা ভালো, কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিতে এখন আইএসটিকিবির গাইডলাইন ফলো করা হচ্ছে। তবে এই যে বিষয়গুলো আমি বলতেছি না, এগুলো আসলে ইন্ডাস্ট্রিতে আপনি কাজে যখন যাবেন, এগুলো আপনার কেউ জিজ্ঞেস করবে না। ঠিক আছে, আপনারা জিজ্ঞেস করবে যে তুমি তুমি ইয়ে কি ইউজ করছো, এই তোমার টেস্ট ম্যানেজমেন্ট টুলস কি ইউজ করছো কিনা, এগুলো আপনাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, কিন্তু এই মনে করেন ক্লাসিফিকেশন এগুলা কেউ কিছু জিজ্ঞেস করবে না, বুঝছেন? তো আচ্ছা, এরপরে আমরা টুল সাপোর্ট ফর টেস্ট ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন। এই যে টেস্ট ডিজাইন করা, ইমপ্লিমেন্টেশনের জন্য এই যে মডেল বেসড টেস্টিং টুলস, এই টেস্ট ডেটা প্রিপারেশন টুলস, এগুলো আমি কখনো পাই নাই। ঠিক আছে, এখন এগুলা আপনারা
এইটা জানি না আমাদের এই আইএসটিকিউবিতে কিভাবে এটা প্রশ্ন করবে, আমার জানা নাই, বাট এই টুলস গুলা তারা এখানে লিস্ট করছে যে এই দুইটা টুলস এর কথা, মডেল বেসড টেস্টিং টুল আর টেস্ট ডেটা প্রিপারেশন টুল। এন্ড ডেটা প্রিপারেশনের টুলস কি হইতে পারে? মনে করেন টেস্ট ডেটা কি আমরা জানি? কেউ বলতে পারবেন টেস্ট ডেটা কি? Specifications, requirements. টেস্ট ডেটা হচ্ছে আপনি যে ডেটাটা দিয়া আপনি টেস্টিং করবেন। ফর এক্সাম্পল, আপনি এখানে এই যে ইমেজগুলা দেওয়া হয়েছে, ঠিক আছে, আপনি এইটা যদি টেস্টিং করতে যান যে আপনার ইমেজটা আপলোড হয় কিনা, তাহলে কি লাগবে? আপনার একটা ইমেজ লাগবে, তাই না? আপনি যদি ইমেজ আপলোড টেস্টিং করতে যান, মনে করেন আমি এখানে এই আমি যদি প্লেস এন্ড অ্যাডে যাই, ঠিক আছে, আমি প্লেস এন্ড অ্যাডে গেছি, এখানে দেখেন এই যে অ্যাড ফটোস আছে, তাই না? এখন এটা যদি আমি টেস্টিং করতে যাই অ্যাড ফটোস, তাইলে আমার কি লাগবে? অন্যগুলা টেস্টিং করতে আমার কোনো কিছু লাগবে না এক্সটার্নাল, কিন্তু এইটাতে আমার এক্সটার্নাল একটা জিনিস লাগবে, সেটা কি? ইমেজ। ফটো লাগবে, ফটো। হ্যাঁ, আমার ফটো লাগবে, সেটা হচ্ছে আমার এক্সটার্নাল। আর ওই ফিল্টার টিল্টার চেক করছি যেগুলাতে আমি খালি ওই ফিল্টার গুলাতে ক্লিক করলাম দুইটাতে, দেখলাম চেঞ্জ হয়েছে কিনা, এক্সটার্নাল কিছু লাগে নাই। কিন্তু এইটাতে আমার এক্সটার্নাল লাগবে, ওই যে এক্সটার্নাল ইমেজটা, ওইটাতে বলা হয় টেস্ট ডেটা। তো ডেটা ড্রিভেন টেস্টিং একটা আছে, ওইটাতে শুধু ডেটা চেঞ্জ করা হয়, টেস্টটা ঠিকই থাকে, ঠিক আছে? মনে করেন এই এখানে এই যে ফটো আছে না, এখানে আপনি অ্যাড ফটোতে দিলেন, আপনি এখানে ইমেজ সিলেক্ট করবেন, ঠিক আছে, এই যে অ্যাকসেপ্টেড ফাইল টাইপ, এখানে জেপিজি, পিএনজি, গিফ, এই তিনটা দেওয়া আছে। তো এইটাও আপনার ডেটা ড্রিভেন টেস্টিং হবে কিভাবে? আপনি এই তিনটা ফাইল আপনি চেক করবেন, এই তিনটাই দিবেন, কিন্তু আরেকটাতে দিবেন আপনি পিডিএফ ফাইল। মনে করেন আমি যদি এই পিডিএফ ফাইলে দেই, এটা নেগেটিভ টেস্টিং হবে আমার। প্লিজ সিলেক্ট ভ্যালিড ফাইল, ঠিক আছে? তো এটা আমার কি হয়েছে? নেগেটিভ টেস্টিং হয়েছে, কিন্তু আমি পারফর্ম করছি সেম স্টেপ ফলো করে। আমি একই স্টেপ ফলো করছি, আমি এই অ্যাড বাটনে ক্লিক করছি, তার মানে আমার টেস্ট স্টেপগুলো ঠিকই আছে, কিন্তু টেস্টের যে টেস্ট ডেটা ওটা চেঞ্জ হয়েছে। ওইটাকে বলা হয় ডেটা ড্রিভেন টেস্টিং। মনে রাখবেন, ডেটা ড্রিভেন টেস্টিং মানে হচ্ছে যেখানে ডেটা চেঞ্জ হয় কিন্তু টেস্টের স্টেপগুলো সেম থাকে। তো এখন দেখেন, তো আমরা যে কথা বলছিলাম যে টেস্ট ডেটা প্রিপারেশন টুলস, সেইটার ক্ষেত্রে অনেক সময় কেউ আমি জানি না, হয়তো যারা খুব বেশি ডেটা নিয়ে, তাদের প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হয়, তাদের ডেটা প্রিপারেশনের জন্য কোনো টুলস থাকতে পারে যেটা দিয়ে তারা জেনারেট করে অনেকগুলো ডেটা। ফর এক্সাম্পল, আপনি এক্সেল ইউজ করতে পারেন, প্রচুর ডেটা, আপনার নাম্বারের ডেটা বা ক্যালকুলেশনের ডেটা প্রডিউস করার জন্য আপনি এক্সেল ইউজ করতে পারেন। আপনি ড্র্যাগ করলেন, প্রচুর ডেটা আপনাকে প্রডিউস করলো, ওগুলা দিয়ে আপনি আপনার টেস্টিং করতে পারেন। টুলস ফর টেস্ট এক্সিকিউশন এন্ড লগইন, আমরা এটা জানি, আমরা টেস্ট এক্সিকিউশন এবং লগইং এর জন্য কিছু কিছু টুলস আছে। আমাদের যে টেস্ট রেল, এইটাও একটা টেস্ট এক্সিকিউশন এবং লগইং এর টুলস। কারণ আমরা টেস্ট রেলে কি করি, টেস্ট ম্যানেজমেন্ট টুলস যেগুলো আছে সেগুলোতে কি করি, আমরা টেস্ট যখন পাস করি এটা পাস দেই, যখন ফেল করি এটা ফেল দেই। তাহলে এটা আমরা লগ ইন করলাম, মানে টেস্ট এক্সিকিউশনটা লগ করলাম এখন, ঠিক আছে? আমি যে এক্সিকিউশন করছি এটা আমি লগ করছি, পাস করছে না ফেল করছে লিখছি, ঠিক আছে? তো এই জন্য টেস্ট রেল হচ্ছে আমাদের একটা, এই আপনার এই যে দেখেন এখানে তারা যে পাস না ফেল এখানে লিখছি, এখানে সবগুলো আছে, পাস ফেল পাস ফেল, আমরা এটা লগ করছি টেস্টগুলো, তার মানে আমাদের এটা হচ্ছে টেস্ট এক্সিকিউশন এন্ড লগইং এর একটা টুল, টেস্ট রেল, ঠিক আছে? টেস্ট এক্সিকিউশন টুল, ওই টেস্ট রান রিগ্রেশন টেস্ট, ওই যে রান রিগ্রেশন টেস্ট, এই টেস্ট এক্সিকিউশন টুল, এইটাও আমাদের ওই টেস্ট রেল। এই কাভারেজ টুল, এই টেস্ট রেলটা আমাদের কাভারেজও দেখতেছে। আর এই টেস্ট হার্নেসের কথা এখানে বলছে, টেস্ট হার্নেস আপনারা অনেকেই শুনতে পারেন, আমি অবশ্য কোনো টেস্ট হার্নেস ইউজ করি নাই, ওই সিমিলারলি এই সবকিছু ডিটেইলস লগ ইন করার জন্য। To support for performance and measurement, dynamic analysis,
পারফরমেন্স টেস্টিং টুল, পারফরমেন্স টেস্টিং এর জন্য পারফরমেন্স কি আমরা বলতে পারি? কেউ বলতে পারবেন হোয়াট ইজ পারফরমেন্স? লোড টেস্ট করা একটা সফটওয়্যার কতটুকু স্টেবিলিটি আর রেসপন্স করে ওইটা। হ্যাঁ, পারফরমেন্স মানে হচ্ছে যে আপনার এটা কিভাবে কত ভালো পারফর্ম করতেছে। এখন এক একটা সফটওয়্যারের পারফরমেন্স এক এক রকম। এখন একটা ওয়েবসাইটের মনে করেন আমাদের ডান্ডিলের পারফরমেন্সটা কি কেউ বলতে পারবেন? আমাদের ডান্ডিলের জন্য হোয়াট ইজ পারফরমেন্স ফর ডান্ডিল? ডান্ডিলের জন্য দেখেন আমরা এই যে সার্চে ক্লিক করলাম, এখানে যদি এই সার্চে ক্লিক করি, এই পেজ নেক্সট পেজটা আসতে কত সময় লাগছে, এই যে দেখেন ফিল্টারটা এখন লোড হয় নাই, এই যে এইটা হচ্ছে এটা তাদের পারফরমেন্স। এইটা পেজটা লোড হইতে কত সময় লাগে, এই যে ফিল্টারটা কাজ করতে, এখানে আমি এই মনস্টারে ক্লিক করলাম, এই ফিল্টারটা কাজ করতে কত সময় লাগছে, এটা হচ্ছে তাদের পারফরমেন্স। ঠিক আছে, তারপর আপনার এই কতটুকু আপনি এই যে আপনি একটা প্লেস আপনি অ্যাড একটা প্লেস করবেন, এখানে ফটো এটা আপলোড করতে কত সময় লাগে তাদের। আমি একটা ছবি দিলাম, এই ছবিটা এখানে লোড হইতে কত সময় লাগে, কারণ আপলোডের সময় অনেক বেশি লাগে আমরা জানি। তো এইগুলো হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্স মানে হচ্ছে আপনার এটা কত ভালো পারফর্ম করতেছে, আপনি যে কাজের জন্য এটাকে দিয়েছেন ওই কাজটা কত ভালো করতেছে, ওইটাকে বলা হয় পারফরমেন্স। তো লোড টেস্ট কেন আসে জানেন পারফরমেন্সে? কারণ আপনার ওয়েবের ক্ষেত্রে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি প্রোডাক্ট সেল হয় ওয়েবে, আর ওয়েবের মধ্যে সব কিছুর একটা ওয়েবসাইট আছে, বুঝছেন? এখন এই ওয়েবের ক্ষেত্রে লোডটা কত সময় লাগে, এটা লোড হইতে, এটা একটা ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর। আপনার পেজটা লোড হইতে কত সময় লাগে, ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর। এই জন্য অনেকে আছে পারফরমেন্স টেস্ট বলতেই বুঝে এটা লোড টেস্টিং। পারফরমেন্স টেস্ট নট নেসেসারি সবসময় লোড টেস্টিং। এইটা মনে করেন আপনার লোড টেস্টিং তো আছে, তারপরে ওই যে আপনার বললাম আমাদের যে স্ট্রেস আমাদের স্ট্রেস টেস্টিং হচ্ছে ওই আপনার কতটা ট্রাফিক আপনাকে নিতে পারবে আপনার সার্ভারটা, এটাও আপনার পারফরমেন্স টেস্টিং। তারপরে আপনার এই ইমেজ আপলোড হইতে কত সময় লাগে, এটাও আপনার পারফরমেন্স। ঠিক আছে, তারপরে আপনার এই ক্রেডিট কার্ড প্রসেসিং, মনে করেন আপনার কার্ড প্রসেসিং করেন, আপনি এই পেমেন্ট নেন ওয়েবসাইটে, ঠিক আছে, আপনার ই কমার্স সাইট, আপনার এই পেমেন্টটা নিতে কত সময় লাগে, আপনার এপিআই তে কানেকশন হয় না, পেমেন্ট নিতে হলে আপনাকে পেমেন্ট গেটওয়ে যেটা ইউজ করবেন, যে যাদের সার্ভিস ইউজ করবেন, আপনি স্ট্রাইপ ইউজ করতে পারেন, আপনি পেপাল ইউজ করতে পারেন, ওদের সার্ভিসের সাথে কানেক্টেড হয়ে আপনার পেমেন্টটা প্রসেস করতে কত সময় লাগে, এটাও একটা পারফরমেন্স। ঠিক আছে, ডাইনামিক অ্যানালাইসিস টুলস, ডাইনামিক অ্যানালাইসিস টুলস গুলা এই যে মনে করেন আমাদের এই টেস্ট ট্রেইল আছে, এইটা আমাদেরকে ডিটেইলস দেয়। বেসিক্যালি আপনার এখানে আপনি এই আপডেট করার সাথে সাথে, এখানে যদি আমি একটা আপডেট করি, এখানে আপডেট করে এটা যদি পাস করি সাথে সাথে এটা চেঞ্জ, ঠিক আছে, এগুলো হচ্ছে ডাইনামিক পারফরমেন্স। আর আপনার ডাইনামিক অ্যানালাইসিস টুল, আপনি অ্যানালাইজ করতে পারতেছেন, স্ট্রেইট ওয়ে দেখতে পারতেছেন আপনার সামারিটা এখানে। ঠিক আছে, ডাইনামিক্যালি যে চেঞ্জ হইতেছে টুলস গুলা আপনার টেস্টিং করতেছেন, এটা সাথে সাথে আপনার এই রিপোর্টটা চেঞ্জ হইতেছে, এগুলো হচ্ছে ডাইনামিক টেস্টিং টুল। তারপর আপনার অটোমেশন রান আছে, ওইটাও ডাইনামিক টেস্টিং অ্যানালাইসিস। কারণ অটোমেশন রানে কি করে, এই যে অ্যানালাইসিস টুল বলা হয়েছে না, অটোমেশন রানের পরে এন্ড অফ দ্য রান আপনাকে এইভাবে রেজাল্ট গুলো দিবে। এই যে রেজাল্টটা আছে দেখতেছেন, এই রেজাল্টটা আসলে অটোমেশন রানের। ঠিক আছে, এই যে দেখেন এই জবটা রান করছে, এই বিল্ড নাম্বার 21, ঠিক আছে, এটা রান করার পরে এই রেজাল্টটা দিছে। তো এইটাও হচ্ছে একটা, এই অটোমেশন রানটাও হচ্ছে ডাইনামিক টেস্টিং। ঠিক আছে, বেনিফিট এন্ড রিস্ক অফ দ্য অটোমেশন টেস্ট, এইটা পড়ে নিবেন। আমরা সবাই জানি বেনিফিট কি আর রিস্ক কি। বেনিফিট হচ্ছে আমরা অনেকগুলো কাজ একসাথে করতে পারবো, ঠিক আছে, রিপিটেড কাজগুলো আমাদেরকে করতে হবে না, ঠিক আছে, আমাদের ফাস্টার হবে, সিআইসিডি পাইপলাইনে ঢুকাইতে পারবো, বুঝছেন, এগুলো অনেক ভালো বেনিফিট। অটোমেশনের বেনিফিট অবশ্যই আছে, এই কারণে সবাই অটোমেশন করে, সব কোম্পানিতেই মোটামুটি অটোমেশন আছে, বুঝছেন। আর রিস্ক গুলোর মধ্যে কি আছে, আপনার যদি একটা মনে করেন আপনি আপনার পুরো কনফিডেন্ট, আপনার সিআইসিডি আপনার যে অটোমেশন টেস্ট গুলো আছে এগুলোর উপরে আপনি ওভার কনফিডেন্ট হয়ে গেছেন, আপনি ম্যানুয়াল টেস্টটা বাদ দিয়ে দিয়েছেন, তখন কি হবে, আপনি যদি প্রোডাকশনে ডিপ্লয় করে দেন, অনেক সময় আছে আপনি মেজর কোনো একটা বাগ আপনার অটোমেশনে ধরা পড়ে নাই,
আপনি মনে করেন প্রোডাকশনে গিয়ে ধরা খেয়ে যাবেন। এই জন্য ম্যানুয়াল টেস্টিং কখনোই আপনার পুরো অ্যাবলিশ হবে না, এটা সম্ভব না। ঠিক আছে, ম্যানুয়াল টেস্টিং থাকবে, ওয়েদার এটার জন্য আলাদা মানুষ নিয়োগ করুক, অথবা যে ডেভেলপার সে টেস্ট করুক, অথবা যে অটোমেশন ইঞ্জিনিয়ার সে টেস্ট করুক, কিন্তু ম্যানুয়ালি আপনাকে আপনার ওয়েবসাইট ডিপ্লয় করার আগে আপনাকে চেক করতেই হবে। সে ম্যানেজারে করুক আর যেই করুক, কিন্তু ম্যানুয়াল টেস্ট আপনাকে করতেই হবে। কারণ আপনি 100% শুধু অটোমেশনের উপরে ডিপেন্ড করতে পারবেন না, কারণ আপনার অটোমেশন যদি রেজাল্ট ফলস, আপনি যদি কোনো একটা জিনিস কভার করেন নাই আর আপনার ধারণা আপনি করছেন, অথবা কোনো একটা এরিয়া আপনি ওইটা চিন্তাও করেন নাই, ওইটাতে বাগ থাকতে পারে, ওইটাতে বাগ ইন্ট্রোডিউস হয়েছে আর আপনি ওইটা রিলিজ করে দিয়েছেন, আপনি তাইলে আপনার জন্য মেজর প্রবলেম আছে। তো পটেনশিয়ালি যে বেনিফিট ড্রব্যাক এগুলো আপনারা নিজের পড়ে নেবেন, এগুলো বলার কিছু নেই, এগুলো জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড, এটা এক্সপ্লেইন করার মতো কিছু নাই, বুঝছেন? স্পেশাল কনসিডারেশন অফ টেস্ট এক্সিকিউশন এন্ড টেস্ট ম্যানেজমেন্ট টুল, আপনার কি দিয়ে কি বিষয় নিয়ে আপনি কনসিডার করবেন? টেস্ট এক্সিকিউশন টুলস, এক্সিকিউট টেস্ট অবজেক্টস ইউজিং অটোমেটেড টেস্ট স্ক্রিপ্টস। ঠিক আছে, দ্য টাইপ অফ টুলস অফেন রিকোয়ার্স সিগনিফিকেন্ট এফোর্ট ইন অর্ডার টু, এখন দেখেন অটোমেশন, ঠিক আছে, অটোমেশন টুলস গুলা এগুলা ডেভেলপ করার জন্য, স্ক্রিপ্ট ডেভেলপের জন্য, সবকিছুর ক্ষেত্রে এগুলা ইমপ্লিমেন্টেশনের জন্য টাইম লাগে। ঠিক আছে, ম্যানুয়াল টেস্টিং এ তেমন কোনো টাইম নাই, শুধু আপনি ইঞ্জিনিয়ারকে আপনি সেই প্রোডাক্ট আপনি চিনাইলেন, প্রোডাক্টটা কিভাবে কাজ করবে এগুলো দিয়ে দিলেন, অথবা আপনার টেস্ট কেস গুলো দিয়ে দিলেন। টেস্ট কেস যদি ওয়েল রিটেন হয়, একজন ম্যানুয়াল কিউ ইঞ্জিনিয়ার আপনাদের মতো একজন ওয়েল রিটেন টেস্ট কেস হইলে আপনাকে সে কিছু বলে দিতে হবে না, আপনাকে টেস্ট কেস গুলো দিলেই আপনি এক্সিকিউট করতে পারবেন ফ্রম ডে ওয়ান। আপনি ডে ওয়ান থেকে এক্সিকিউট করতে পারবেন যদি আপনার প্রোডাক্ট, আপনার ওই টেস্ট কেস গুলো ওয়েল রিটেন হয় আর আপনার এনভায়রনমেন্ট যদি রেডি থাকে। কিন্তু অটোমেশন করতে গেলে আপনার পুরো ফ্রেমওয়ার্ক সেট আপ করতে হবে, আপনাকে ইঞ্জিনিয়ার হায়ার করতে হবে যে স্ক্রিপ্ট লিখবে, তারপরে স্ক্রিপ্ট লিখতে হবে, স্ক্রিপ্ট এক্সিকিউট করতে হবে, টেস্ট করতে হবে, এগুলার কোড রিভিউ করতে হবে, তারপরে মার্জ করবেন, এরপরে আপনি এগুলা এই আপনার এক্সিকিউশনে যাবে, আপনার রিগ্রেশনে। এইটাতে অনেক কাজ আছে। তো এখানে ক্যাপচারিং টেস্ট অ্যাপ্রোচ, ক্যাপচারিং ম্যানুয়াল, এখানে দেখেন আপনার টেস্ট ক্যাপচারিং, আপনার এই টেস্ট স্টেপ ক্যাপচারিং এর জন্য কিছু টুলস আছে। আপনারা সেলেনিয়াম আইডি নাম শুনবেন, তারপরে অন্যান্য অনেক টুলস আছে যেগুলা করে কি জানেন, আপনি এই যে আমরা মনে করেন এই ফিল্টারটা টেস্ট করব, ঠিক আছে, এই যে লোকেশন ফিল্টারটা টেস্ট করব, তো আমরা যে এই কোথায় কোথায় ক্লিক করতেছি, আমরা প্রথমে ডান ডিলে আসছি, আসার পরে এই সার্চে ক্লিক করছি, তারপরে আমরা এই লোকেশনে এখানে ক্লিক করছি, তারপরে এই মাউসটারে ক্লিক করছি, তারপরে এখানে ডানে ক্লিক করছি। এই সবগুলা করবে কি জানেন, প্রত্যেকটা ক্লিক, প্রত্যেকটা টাইপ ও রেকর্ড করবে। এই ধরনের রেকর্ডিং টুলস আছে। তো এই রেকর্ড করার পরে আপনি যখন ওইটাতে আবার প্লেব্যাক করবেন, ও সেম জিনিসগুলো ও নিজে নিজে করবে, সেম অটোমেশনের মতো। তো এই ক্যাপচারিং টুলগুলা কোথাও কোথাও ইউজ হয়, এগুলা ইউজ আছে, তবে এগুলার ইউজ কমে যাচ্ছে, মানে কমতেছে, অনেক কমে গেছে এখন, তারপরেও আছে। ম্যানুয়াল টেস্টাররা এখনো ওই ক্যাপচারিং টুলগুলা ইউজ করে তাদের নিজেদের হেল্পের জন্য। ঠিক আছে, তারপরে ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ, ডেটা ড্রিভেন টেস্ট অ্যাপ্রোচ। আমি আপনাদেরকে বলছি যে ডেটা ড্রিভেনটা কি। ডেটা ড্রিভেনটা হচ্ছে যে বললাম যে আপনার টেস্ট ঠিকই থাকবে, কিন্তু টেস্টের ডেটা চেঞ্জ হবে। তো আমাদের এই ফিল্টারের ক্ষেত্রে এখানে তো আমাদের ডেটা নাই, আমরা তো জাস্ট কয়েকটা ক্লিক করতেছি, কিন্তু যেখানে আপনার এক্সটার্নাল ডেটা লাগবে ওই জায়গায় আপনি ডেটা ড্রিভেন টেস্টিং করতে পারবেন। যেখানে এক্সটার্নাল কোনো ডেটা লাগবে না ওই জায়গায় আপনি ডেটা ড্রিভেন টেস্টিং করতে পারবেন। এই যে পিকচারগুলো আপলোড করতে গেলে আমাদের এই প্লেস এন্ড অ্যাডে গেলে এই ফটো আপলোডে এগুলো আমাদের এক্সটার্নাল কি লাগবে, ফটো লাগবে, একটা ডেটা লাগবে এক্সটার্নাল। সেই ক্ষেত্রে আমরা ডেটা ড্রিভেন টেস্টিং করতে পারবো, যে এখানে মনে করেন আপনাকে ম্যাক্সিমাম কয়টা ফটো আপলোড করতে দিবে, এটা আমি জানি না, লেখা আছে কিনা জানি না, 10টা ফটো, ঠিক আছে, এটাও একটা ডেটা ড্রিভেন টেস্টিং। কেন দেখেন, আপনাকে 10টা ফটো ম্যাক্সিমাম আপলোড করতে দিবে। এখন আপনি ডেটা ড্রিভেন টেস্টিং কিভাবে এখানে করবেন, আপনি প্রথমে দিবেন 10টা, ঠিক এক্স্যাক্টলি 10টা দিবেন, অথবা 9টা দিবেন, আপনার এটা দেখবেন এটা নেয় কিনা, হ্যাঁ নিচে, গুড, পজিটিভ। এরপরে আপনি দিবেন 11টা বা 12টা, তখন আপনাকে রিফিউজ করবে, বলবে ম্যাক্সিমাম টেস্ট, ম্যাক্সিমাম ছবি হচ্ছে 10টা। তাইলে কি হইলো, আপনি ডেটা চেঞ্জ করছেন কিন্তু আপনার টেস্ট স্টেপগুলো ঠিকই আছে।
তাইলে আপনি দুইটা ডিফারেন্ট টেস্টিং করছেন কি দিয়া, ডেটা দিয়ে, খালি ডেটা চেঞ্জ করে, ওইটাকে বলা হয় ডেটা ড্রিভেন টেস্টিং। ডেটা ড্রিভেন টেস্টিং গুলো সাধারণত যখন এক্সটার্নাল কোন ডেটা লাগে, ফর এক্সাম্পল আপনারা যারা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনে কাজ করেন তারা এক্সেল শিট নিয়ে কাজ করেন, প্রচুর ডেটা থাকে এক্সেল শিটে। ওই এক্সেল শিট গুলো কখনো যদি আপলোড করা লাগে, মনে করেন আপনার কোনো সফটওয়্যার আছে যেটাতে আপলোড করা লাগে, তো ওই ক্ষেত্রে আপনাকে এক্সেল শিট গুলার ডেটা চেঞ্জ করে আপনি ডেটা ড্রিভেন টেস্টিং করতে পারবেন। তো এটা হচ্ছে ডেটা ড্রিভেন টেস্টিং। আর কিওয়ার্ড ড্রিভেন টেস্টিংটা হচ্ছে আপনার, এটা হচ্ছে কিছু কিছু কিওয়ার্ড থাকে, ঠিক আছে? লগ ইনের একটা কিওয়ার্ড থাকবে, আপনার এই রেজিস্ট্রেশন একটা কিওয়ার্ড থাকবে, ওই তারপরে আপনার এই সার্চের একটা, এই যে ফিল্টারের একটা কিওয়ার্ড থাকবে। তো এই কিওয়ার্ড গুলো এক্সিকিউট করলে আপনার ওই কিওয়ার্ডটা কি করবে, ওই ফিল্টারের টেস্টটা করবে, এই লগ ইনের টেস্টটা করবে, ঠিক আছে? তো এগুলা হইলে কিওয়ার্ড ড্রিভেন হইলে হয় কি, আপনার যারা প্রোগ্রামিং জানে না তারাও কিওয়ার্ড ড্রিভেন এই টেস্টিং গুলো করতে পারে, এই স্ক্রিপ্ট গুলো লিখতে পারে, কারণ এগুলো একদম ইংলিশের এই কোডিং এর ভাষায়, মানে আমাদের যে জাভা প্রোগ্রামিং এর ভাষায় ওইভাবে লেখা হয় না, কিওয়ার্ড গুলো লেখা হয় এক্স্যাক্টলি মানুষ যেভাবে কথা বলে ওইভাবে। এই কারণে কিওয়ার্ড ড্রিভেন টেস্টিং গুলা বা কিওয়ার্ড ড্রিভেন স্ক্রিপ্ট গুলা যারা প্রোগ্রামিং জানে না তারাও লিখতে পারে। এইগুলা এখন পপুলারিটি পাইছে। ফর এক্সাম্পল এই যে আপনার রোবট ফ্রেমওয়ার্ক যেটা আছে, যদি কেউ জানেন, নাম শুনেন, রোবট ফ্রেমওয়ার্কটা হচ্ছে কিওয়ার্ড ড্রিভেন টেস্টিং এর জন্য। এটা করে কি, এটা আপনি যখন যারা ডেভেলপার, যারা প্রোগ্রামিং, যারা অটোমেশন জানে, তারা হচ্ছে এই বেস, এই ফাউন্ডেশনটা, ফ্রেমওয়ার্কটা রেডি করে দিবে, আর এরপরে যারা প্রোগ্রামিং জানে না, কোডিং জানে, তাদেরকে দিয়ে দেবেন, তাদেরকে শিখিয়ে দিবেন কিভাবে কিওয়ার্ড গুলা কি, কোন কোন কিওয়ার্ড আছে, কিভাবে লিখতে হয়। তারপরে আর আপনার দেখা লাগবে না, সে সবগুলো করতে পারবে, কারণ হচ্ছে এগুলো সেম রিপিটেটিভ কাজ, তো একটা দেখাই দিলে বাকিটা করতে পারবে। ওইটা হচ্ছে কিওয়ার্ড ড্রিভেন। এটা আপনারা জানবেন আস্তে আস্তে, কিন্তু এটা এখন জানার দরকার, জাস্ট এটা আপনার বললাম আপনাদের এই ইন্টারভিউতে এগুলা কিওয়ার্ড ড্রিভেন জিজ্ঞেস করলে করতে পারে, বাট তেমন একটা আমি ধারণা করতেছি না। টেস্ট ম্যানেজমেন্ট টুল আমরা জানি, আমরা অলরেডি বলছি, এটা নিয়ে আলাপ করছি। টেস্ট ম্যানেজমেন্ট টুল আমাদের কি, আমাদের টেস্ট রেইল, আমাদের এই মেন্টিস, বাগজিলা, এগুলো সব হচ্ছে টেস্ট ম্যানেজমেন্ট টুল, ঠিক আছে? এগুলা এটা কি কি ক্রাইটেরিয়া, যে টু প্রডিউস ইউজফুল ইনফরমেশন ফরম্যাট দ্যাট ফিটস দ্য নিড অফ অর্গানাইজেশন, আপনার অর্গানাইজেশনের উপরে ডিপেন্ড করে, টু মেইনটেইন কনসিস্টেন্ট ট্রেসেবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট টেস্ট ম্যানেজমেন্টের জন্য। আপনার যদি একটা টুলস আছে টেস্ট ম্যানেজমেন্ট টুল, কিন্তু এটা ট্রেসেবিলিটি নাই, এটা আপনার কোনো টেস্ট ম্যানেজমেন্ট টুল হইল না। টেস্ট ম্যানেজমেন্ট টুলে ট্রেসেবিলিটি থাকতে হবে, কখন এটা লেখা হয়েছে, কখন এক্সিকিউট করা হয়েছে, কে এক্সিকিউট করছে, সব কিছু রেকর্ডেড থাকতে হবে। এই যে মনে করেন টেস্ট রেইল আছে, এখানে যদি আমি এখন কোনো চেঞ্জ করি, এইটাতে যদি আমি এটাতে পাস লিখে দেই, তাইলে এইটার ডিটেইলসে গেলে এটা দেখাবে এটা কে এটা চেঞ্জ করছে। মনে করেন এই যে পাসটা আছে না এখানে, এটাতে দেখি, এটা যদি অটোমেটিক্যালি করে, এই যে দেখছেন, এখানে এটা পাস কে লিখছে, এটা হচ্ছে অটো টেস্ট, মানে আমাদের এই যে এই অটোমেশন যে স্ক্রিপ্ট আছে সে এটা করছে, সে এটা পাস লিখছে, এই জন্য এটার নাম হচ্ছে অটো টেস্ট। কিন্তু আপনি যদি নিজে গিয়ে এটাতে, আমি যদি নিজে এখন এটাতে ফেল করি বা পাস লিখি, তাহলে এটা আমার নাম এখানে চলে আসবে, এখন ডেট টাইম সবকিছু আসবে। এগুলো হচ্ছে ট্রেসেবিলিটি, এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার এই সফটওয়্যার টেস্টিং এর ক্ষেত্রে, যে কোনো কাজে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সবকিছু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ট্রেসেবিলিটি খুব ইম্পর্টেন্ট। কে কি কাজ করছে না করছে এগুলো ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ট্রেসেবিলিটি থাকে তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আপনি খালি জাস্ট টেস্ট না করে পাস লিখতে পারবেন না, তখন আপনার কাছে আসে জিজ্ঞেস করবে, তুমি এটা পাস লিখছো কিন্তু এটা তো পাস করে নাই, তাহলে কিভাবে কি এটা করছো, বুঝছেন? তো এগুলো আপনার ইম্পর্টেন্ট। ভার্সন ইনফরমেশন, এই আপনার টেস্ট রেইলে ভার্সন ইনফরমেশন থাকে, আমরা আগে দেখাইছি এই যে ভার্সন ইনফরমেশন, এগুলো থাকবে। তো আপনার যদি কোনো টেস্ট একটা থাকে যেটা আর্লিয়ার ভার্সনের জন্য লেটেস্ট ভার্সনে কাজ, সরি হ্যাঁ আর্লিয়ার ভার্সনের জন্য লেটেস্ট ভার্সনে এটা কাজ করবে না, অথবা চেঞ্জ হয়ে গেছে,
তখন আপনি এটা ভার্সন কন্ট্রোল এই ভার্সন নাম্বার লিখে দিবেন, তখন আপনার এই টেস্টটা শুধু ওই ভার্সনেই কাজ করবে। Effective use of the tool, main principle of the tool selection is a assessment of the maturity of the own organization, strength and weakness. Well, আপনার কোম্পানির নিডের উপরে আপনার টুলস হবে, ঠিক আছে? আপনার কোম্পানিতে কি লাগে, এখন মনে করেন যার সফটওয়্যারটা ই-কমার্স না, যে ক্রেডিট কার্ডের পেমেন্ট নাই, তার ওই ধরনের টুলসের দরকার নাই। ক্রেডিট কার্ডের পেমেন্ট টেস্টিং এর টুল তার দরকার নাই। তো আপনার কোম্পানির নিডের উপরে আপনার টুলস সিলেক্ট করতে হবে। আইডেন্টিফিকেশন এন্ড অপরচুনিটিস, ইমপ্রুভ টেস্ট প্রসেস, সাপোর্ট বাই টুলস। আপনার যে টুলস আছে ওইটা আপনার টেস্ট প্রসেসকে ইমপ্রুভ করবে কিনা ওগুলো আপনি দেখবেন, বুঝছেন? এগুলা সব এই এফেক্টিভ টুলস, এগুলো আপনারা পড়ে নেবেন। এখানে তেমন একটা এই যে ইভ্যালুয়েশন অফ দ্য টুলস এগেইনস্ট ক্লিয়ার রিকোয়ারমেন্টস এন্ড অবজেক্টিভ ক্রাইটেরিয়া, এগুলো পড়ে নেবেন। এগুলো আপনার এই এফেক্টিভ ইউজ অফ টুলস এর এফেক্টিভ ইউজের জন্য কি কি, এইগুলো আপনারা নিজেরা পড়বেন। এগুলো এক্সপ্লেইন করার কিছু নাই, এগুলা লিটারাল জিনিস। পাইলট প্রজেক্ট অফ ইন্ট্রোডিউসিং এ টুল ইনটু এন অর্গানাইজেশন, এইটা একটা ইম্পর্টেন্ট, মানে সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস, যদিও এটা আপনার এই তেমন এইটা ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনার কাজে লাগবে, ঠিক আছে? পাইলট প্রজেক্ট মানে পাইলট প্রজেক্ট এখানে বলা হয়েছে আইএসটিবি তারা বলছে পাইলট প্রজেক্ট, আবার ইন্ডাস্ট্রিতে মোস্ট অফ দ্য টাইম এটাকে পিওসি বলা হয়, ঠিক আছে? পিওসি মানে পয়েন্ট অফ কনসেপ্ট, ঠিক আছে? পয়েন্ট অফ কনসেপ্টটা কখন করা হয় এটা খুব খেয়াল করে শুনেন। পয়েন্ট অফ কনসেপ্ট পিওসি কখন করা হয়, যখন কোনো একটা অর্গানাইজেশন, মনে করেন আপনি একটা সফটওয়্যার কোম্পানি আছে, আপনি এখানে আপনার কোনো কিউ ইঞ্জিনিয়ার ছিল না, এখন আপনি আনছেন, এখন আপনি অটোমেশন এখানে ইন্ট্রোডিউস করবেন। এখন কোন টুলস ইউজ করবেন অটোমেশনের জন্য, এটা কিভাবে বুঝবেন? এইটার জন্য আপনাকে পিওসি করতে হবে, মানে পয়েন্ট অফ কনসেপ্ট। আপনি ছোট ছোট প্রজেক্ট করবেন, আপনি সেলেনিয়াম দিয়ে একটা ছোট প্রজেক্ট করবেন, আপনি এই রোবট দিয়েও ছোট একটা প্রজেক্ট করবেন, আপনি ক্যাটালান দিয়ে ছোট একটা প্রজেক্ট করবেন। এই ছোট ছোট প্রজেক্ট মনে করেন করে আপনি এই ছোট ছোট প্রজেক্ট করাটাকে এটাকে বলে পয়েন্ট অফ কনসেপ্ট। আপনি সেলেনিয়াম দিয়ে যখন একটা প্রজেক্ট করবেন, করার পরে টেস্ট এক্সিকিউট করবেন, আপনি তখন দেখবেন যে এটাতে সময় কত লাগে, ট্রেনিং দিতে কত সময় লাগবে মানুষকে, এগুলা সব কিছু আপনাকে রেকর্ড করতে হবে পয়েন্ট অফ কনসেপ্ট। তো এই যদি আপনি কোনো experimental, হ্যাঁ a kind of experimental. হ্যাঁ এক্সপেরিমেন্ট। তো ওখানে এই নতুন টুল ইন্ট্রোডিউসের ক্ষেত্রে ওইটা তারা এক্সপেরিমেন্ট বলে না, তারা পিওসি পয়েন্ট অফ কনসেপ্ট বলে। এক্সপেরিমেন্ট যখন আপনাকে অলরেডি, মানে এক্সপেরিমেন্টটা একটু অন্যরকম। এক্সপেরিমেন্টটা হচ্ছে যখন আপনার কাছে একটা টুলস অলরেডি আছে, আপনি ওইটাকে এক্সপেরিমেন্ট করলেন, ঠিক আছে? কিন্তু এখানে আপনি নতুন টুলস ইন্ট্রোডিউস করবেন, সফটওয়্যার একটা আপনি কিভাবে ইন্ট্রোডিউস করবেন ওইটার জন্য আপনি ট্রাই করে দেখতেছেন কোনটা আপনার জন্য ভালো হয়। এই জন্য আপনি 2টা 3টা 4টা আপনি টুলস আপনি টেস্টিং করবেন ছোট ছোট করে। আপনি পুরোটা আপনার সব টেস্টগুলো অটোমেট করবেন এটা না, আপনি 5টা টেস্ট করবেন। 5টা টেস্ট করলেন এইটাতে, এই টুলসে 5টা টেস্ট করলেন, আপনার টেস্ট এলে সরি এই আপনার সেলেনিয়ামে 5টা টেস্ট করবেন, আপনার এই এই ক্যাটালানে। তো আপনি দেখবেন যে আপনার কত সময় লাগে, তারপরে এটা ট্রেনিং দিতে কত সময় লাগবে, এইটার এক্সিকিউশনের সময় লাগে, এইটা স্ক্রিপ্ট রেডি করতে কত সময় লাগে, সবগুলো আপনাকে রেকর্ড করতে হবে। ওইটাকে বলা হয় পয়েন্ট অফ কনসেপ্ট। এই সব পয়েন্ট অফ কনসেপ্ট যখন আপনার কাছে আসবে, তখন আপনি একটা কনক্লুশনে যাইতে পারবেন আসলে আমার জন্য বেস্ট হবে এই টুলসটা। ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ড করবে কোনটা, এক একটা ইন্ডাস্ট্রিতে এক এক ধরনের নিড, আর ওই নিডের উপরে ডিপেন্ড করে টুলস গুলো ভেরি করে। এই জন্য এই পয়েন্ট অফ কনসেপ্ট গুলো করাই হয় যে আমার নিড অনুযায়ী আমার কোন টুলসটা বেস্ট হবে এটা বোঝার জন্য, ঠিক আছে? তো এই যে এখানে বলতেছে এই পয়েন্ট অফ কনসেপ্টটা কি জন্য, গেইন ইন ডেপথ নলেজ অ্যাবাউট দ্য টুল, আন্ডারস্ট্যান্ডিং বোথ স্ট্রেংথ এন্ড উইকনেস। আপনি এইগুলা বোঝার জন্য, এই টুলসটার স্ট্রেংথ এন্ড উইকনেস বোঝার জন্য, ইভ্যালুয়েটিং হাউ টুলস ফিট ইন দ্য এক্সিস্টিং প্রসেস এন্ড প্র্যাকটিসেস, আপনার এক্সিস্টিং প্রসেসে কিভাবে এইটা ফিট হবে, ঠিক আছে? ডিটারমাইনিং হোয়াট উড নিড টু চেঞ্জ। এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার আপনার ইন্ডাস্ট্রিতে এক নতুন টুলস ইমপ্লিমেন্ট করেন, আপনার এক্সিস্টিং সিস্টেমে কি ধরনের এফেক্ট হবে, কি ধরনের চেঞ্জ নিয়ে আসতে হবে, এগুলো আপনাকে রেকর্ড করতে হবে, আপনাকে এগুলো জানতে হবে। এগুলো জানার জন্যই আপনি এটা পিওসিটা করবেন, ঠিক আছে? এই টুলসটার স্ট্রেংথ উইকনেস জানবেন এটা, তারপরে ডিসাইডিং স্ট্যান্ডার্ড ওয়েস অফ ইউজিং, এটা আপনি কিভাবে ইউজ করবেন,
ম্যানেজ কিভাবে করবেন, স্টোরিং, মেইনটেইনিং, সবগুলো টুলসই মেইনটেইন করা লাগে। আপনার অটোমেশন স্ক্রিপ্ট মেইনটেইন করা লাগে, আপনার টেস্ট রেইলে যে টেস্ট কেসগুলো আছে ওগুলোও মেইনটেইন করা লাগে। কারণ আপনার ভার্সন চেঞ্জ হলে, আপনার যখন সফটওয়্যার আপগ্রেড হবে, তখন দেখা যাবে আপনার টেস্ট কেসটা আর কাজ করবে না, আপনার একটা নতুন একটা স্টেপ অ্যাড করতে হবে অথবা একটা স্টেপ রিমুভ করতে হবে। এই ধরনের অনেক কিছু থাকে। সেই ক্ষেত্রে আপনাকে আপনার টেস্ট কেসগুলোকে আপগ্রেড করতে হবে। তো এই অ্যাসেসিং whether the benefit will be achieved reasonable cost, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন নতুন একটা, এখানে সবগুলো ইম্পর্টেন্ট, নতুন একটা টুল যখন ইন্ট্রোডিউস করবেন, ওইটাতে আপনি দেখতে হবে যে আপনার বেনিফিটটা, আপনার যে গোলটা, আপনি কি কারণে ইন্ট্রোডিউস করবেন, ওইটা কি কতটুকু ইমপ্লিমেন্ট হবে, কাজ করবে, এবং এটার জন্য আপনার কত কস্ট আসবে, আপনার খরচ কত আসবে। এই জন্যই এখন ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় ভালো ভালো একদম মনে করেন ফেসবুক আর গুগলের মতো কোম্পানিগুলো ওপেন সোর্স সফটওয়্যার ইউজ করে। কেন? তাদের খরচ বাঁচায়, তাদের তো অনেক টাকা আছে, তাদের হিউজ টাকা পড়েছে, তারপরেও তারা ওপেন সোর্স সফটওয়্যার গুলো ইউজ করে। কারণ ওপেন সোর্স গুলা ফ্রি অফ কস্ট, এগুলোতে কোনো টাকা দেওয়া লাগে না। আপনি ইউজ করলেন, ইউজ করার পরে আপনার যা ইচ্ছে করলেন, এগুলার কোড কোনো ওপেন সোর্স আছে যেটা আপনার পুরা কোডটাই দেওয়া আছে ফ্রি, আপনি পুরো কোড নিয়ে আপনি নিজে এডিট করেন। লিনাক্স আছে না, লিনাক্স অপারেটিং সিস্টেমের, এটা ওপেন সোর্স, এটা আপনি ডাউনলোড করে আপনি এটার কোড পাবেন। এই অপারেটিং সিস্টেম যদি আপনি চেঞ্জ করতে চান, এটা আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার আমাদের ওই যে সেলেনিয়াম, এটাও ওপেন সোর্স, ঠিক আছে। তো আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাট্রিক্স দ্যাট ইউ উইশ, এই ম্যাট্রিক্স ইউজ টু কালেক্ট এন্ড রিপোর্ট, আমরা কি কি ম্যাট্রিক্স কালেক্ট করব, রিপোর্ট করব, এগুলো আমরা বুঝতে, আমাদের ম্যাট্রিক্স গুলো কি, যে আমাদের কয়টা টেস্ট পাস করছে, ফেল করছে, বুঝছেন, কেন ফেল করছে, এরর গুলা, এগুলা সব আমরা কালেক্ট করব। সাকসেস ফ্যাক্টর, এই যে একটা টুল সাকসেস ফ্যাক্টর কিভাবে বুঝবেন, এটা সাকসেস কি ফেইলিওর, বুঝছেন, এই সাকসেস ফ্যাক্টর ফর ইভালুয়েশন, ইমপ্লিমেন্টেশন, ডিপ্লয়মেন্ট, এগুলা সবকিছুতে কি কত সহজে এইটা করা যায়, যে রোলিং আউট টুলস টু দ্য রেস্ট অফ দ্য অর্গানাইজেশন ইনক্রিমেন্টালি। ঠিক আছে, আপনি যদি একটা টুলস ইন্ট্রোডিউস করেন, আপনি অটোমেশনটা ইন্ট্রোডিউস করছেন, আপনার টেস্ট রেইলটা ইন্ট্রোডিউস করছেন। ফর এক্সাম্পল, আপনার কোম্পানিতে আগে টেস্ট কেসগুলা লেখার জন্য এক্সেল ইউজ করতো। এখন আপনি কি চিন্তা করলেন যে আমাদের তো অনেকগুলা টেস্ট হয়ে গেছে, 1000 টেস্ট হয়ে গেছে, এখন এগুলা টেস্ট এক্সেলে মেনটেন করা যাবে না, আমাদের এখন টেস্ট রেল ইউজ করতে হবে। তাহলে এটা টেস্ট রেল, এটা নতুন একটা টুল আপনি ইন্ট্রোডিউস করলেন। এখন এটা তো স্লোলি রুল আউট করতে হবে, সবাইকে এটা ইউজ করতে বাধ্য করতে হবে। মানুষ প্রথমে যেই জিনিসটাতে ইউজ টু হয়ে যায়, সে ওইটা ইউজ করতে ভালো পায়, পছন্দ করে। নতুন একটা যখন টুলস নিয়ে আসবেন, ওইটা ইউজ করতে প্রথম কমফোর্টেবল লাগে না, কিন্তু স্লোলি এটা কমফোর্টেবল হয়ে যায়। ওইটা মানুষকে ইউজ টু করাইতে হবে, মানুষকে ট্রেনিং দিতে হবে, বুঝাইতে হবে, ওইটা ইউজ করতে উদ্বুদ্ধ করতে হবে। তারপরে adapting improving the process to feed the use of the tool, এই যে আমি বললাম যে মানুষকে আপনাকে ট্রেনিং দিতে হবে, বুঝাইতে হবে, এটা ইউজ করতে হবে, এক্সেল থেকে সরে আসতে হবে। প্রোভাইডিং ট্রেনিং, এই যে ট্রেনিং, কোচিং, ডিফাইনিং গাইডলাইন ফর দ্য ইউজ অফ দ্য টুল, আপনার যদি টুলস ইউজ করার কোনো গাইডলাইন থাকে, আপনি স্ট্যান্ডার্ড যেটা মেনটেন করবেন। ফর এক্সাম্পল, আপনার টেস্ট কেস লিখতে হলে টেস্ট কেসের একটা টাইটেল থাকতে হবে, স্টেপস থাকতে হবে, এক্সপেক্টেড রেজাল্ট থাকতে হবে, এগুলো হচ্ছে টেস্ট কেসের স্ট্যান্ডার্ড, বুঝছেন। তো ইমপ্লিমেন্টিং ওয়েজ টু গ্যাদার ইনফরমেশন, আপনি কিভাবে আপনার ইনফরমেশন গ্যাদার করবেন, ঠিক আছে। মনিটরিং টুল ইউজ বেনিফিট, এই যে ইনফরমেশন গ্যাদার করি আমরা, আমাদের টেস্ট রেল থেকে কি ইনফরমেশন গ্যাদার করি, কয়টা টেস্ট পাস করছে, কয়টা ফেল করছে, কে এক্সিকিউট করছে, এগুলো সব আমরা গ্যাদার করি। কত সময় লাগছে এক্সিকিউট করতে, এগুলো সব আমরা গ্যাদার করি। প্রোভাইডিং সাপোর্ট টু ইউজার্স অফ এ গিভেন টুল, এই আপনার যে যারা এই টুলসটা ইউজ করতেছে, তাদেরকে আবার সাপোর্টও লাগতে পারে, কারণ তারা কোনো জায়গায় যদি নতুন একটা ফিচার যেটা ইউজ করতে তারা জানে না, ওইটা আপনাকে সাপোর্ট দিতে হইতে পারে। গ্যাদারিং লেসনস লার্ন ফ্রম অল দ্য ইউজার্স, এটাও একটা হবে যে আপনি এই যে সব ইউজাররাই আপনার টেস্টটা ইউজ করছে, তাদের থেকে ফিডব্যাক নিতে হবে। ফিডব্যাকটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট থিং আপনার সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। আপনার যদি কোনো সফটওয়্যার থাকে, ওয়েবসাইট থেকে, আপনার কিছু সেল করেন, আপনি কিছু একটা ডিসপ্লে করেন, যে কোনো কিছু অনলাইনে করেন, আপনার একটা ফিডব্যাকের সিস্টেম থাকতে হবে, যাতে মানুষ আপনাকে ফিডব্যাক দিতে পারে। যদি ফিডব্যাক দিতে না পারে, তাহলে আপনি প্রপার ফিডব্যাক পাবেন না, আপনার ইমপ্রুভমেন্ট, আপনি প্রোডাক্টের ইমপ্রুভ করতে পারবেন না।
এই জন্য আপনার প্রোডাক্টের ফিডব্যাকের একটা সিস্টেম থাকতেই হবে। আর এইটা সব ক্ষেত্রে আপনি যদি নতুন একটা টুলস ইন্ট্রোডিউস করেন, সেইটার জন্য আপনি ফিডব্যাক নিতে হবে মানুষের কাছ থেকে। আপনি ইন্ট্রোডিউস করার 3 মাস পরে আপনি একটা ইমেল সবার কাছে পাঠাতে হবে, ভাই তোমরা এইটা ইউজ করতেছো, কেমন লাগতেছে আমাকে জানাও। তখন দেখবেন কেউ কেউ আছে কোনো একটা ইস্যু সে ফেস করছে, সে আপনাকে ইমেল করবে যে ভাই আমি এইরকম ইস্যু ফেস করতেছি, আমার ব্রাউজারটা আমি তো ইউজ করি অপেরা ব্রাউজার, আমার ব্রাউজারে এটা লোড হয় না। তখন আপনি একটা ইনফরমেশন জানবেন, আপনি একটা ফিডব্যাক পাবেন, অথবা সে বলবে যে আমার এই অসুবিধা হইতেছে। এই জন্য ফিডব্যাকটা খুবই ইম্পর্টেন্ট। এটা অর্গানাইজেশনের ভিতরে ইন্টারনাল ফিডব্যাক গুলো দরকার আছে, এগুলো পাবেন। দেখবেন ইন্টারনাল আপনি যখন এই 1-to-1 মিটিং গুলো হয় আপনার সাথে, যখন আপনার ম্যানেজার আপনার সাথে একা একা আপনার সাথে মিটিং করবে, ওইটা হচ্ছে আপনার ফিডব্যাক। আপনি জানাবেন যে আপনার কি অসুবিধা আছে, ম্যানেজার আপনাকে জানাবে তোমার মধ্যে কি প্রবলেম আছে, তোমার মধ্যে কি ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, আইটিতে একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে যে সে আপনাকে না জানাইয়া আপনাকে ব্যাড রিভিউ দিবে না। আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনাকে সে বলবে। মনে করেন নেক্সট রিভিউ হবে জুন মাসে, আপনাকে জুন আসার আগে সে বলবে ইউসুফ তুমি এই বিষয়গুলো তুমি একটু ইমপ্রুভ করা লাগবে। তো আপনি যদি ওই বিষয়গুলো ইমপ্রুভ করেন তাহলে আপনার রিভিউ ভালো হবে। আর যদি জুনের ভিতরে আপনি ইমপ্রুভ না করেন, সে আবার মিটিং এ আপনাকে বলবে, 2-3 বার বলবে, আপনার মিটিং এ 1-to-1 মিটিং এ আপনাকে বলবে যে তুমি এই বিষয়ে ইমপ্রুভ করো, এই বিষয়ে ইমপ্রুভ করো, তোমার কমিউনিকেশন ভালো না। ডাইরেক্ট এভাবে বলবে না, বলবে যে তোমার কমিউনিকেশনটা একটু ইমপ্রুভ করা লাগবে, তোমার ইমেইল, তোমার এই রাইটিং স্কিলটাকে ইমপ্রুভ করতে হবে, অথবা তোমার টেস্টিং এর ফাস্টার করতে হবে, এগুলো আপনাকে বলবে। তো এই কারণে ফিডব্যাক পাওয়ার কারণে আপনার যারা ইঞ্জিনিয়ার আছে, যারা কাজ করে, তাদের জন্য অনেক ইজি হয়। কারণ আপনারা যদি কেউ ফিডব্যাক না দেয়, আপনি জানবেন না তো আপনি মিস্টেক করতেছেন। ঠিক আছে, তো এগুলো সবকিছুর ক্ষেত্রে আপনি নতুন টুলস ইন্ট্রোডিউস করলে সেইটারও আপনাকে ফিডব্যাক নিতে হবে। যেহেতু আপনি ইমপ্লিমেন্ট করতেছেন, আপনি ইন্ট্রোডিউস করছেন নতুন একটা টুলস, তার মানে দায়িত্বটা কার? আপনার। আপনি ফিডব্যাক নিবেন মানুষের কাছ থেকে। তো এইভাবে যদি আপনি কোনো একটা নতুন টুলস টেস্টাইল ইন্ট্রোডিউস করছেন, জিরা ইন্ট্রোডিউস করছেন, আপনি অটোমেশন ইন্ট্রোডিউস করছেন, আপনি মানুষের কাছ থেকে ফিডব্যাক নিবেন যে ভাই তুমি কি মনে করো, কেমন লাগতেছে, আর মানুষ ফিডব্যাক। তো এই হচ্ছে মনে করেন আমাদের এই টেস্ট টুল সম্বন্ধে এখানে বলা হয়েছে। আমরা এখানে তো তাদের মনে করেন বিভিন্ন সেক্টরে কিভাবে টেস্ট টুল গুলো ইউজ হয়, ক্লাস তারা কি কারণে টেস্ট টুলস গুলো আমরা ইউজ করি টেস্টিং এর জন্য, এগুলা বলছে। আর আমরা ইন্ডাস্ট্রি লেভেলে যে টেস্টিং এর যে টুল গুলো ইউজ করি, ঠিক আছে, ওগুলা আমরা আমাদের প্র্যাকটিক্যাল সেশনে আমরা ইনশাল্লাহ কভার করব। আমাদের আজকের এই যে লেকচার, এই লেসনের মধ্যে দিয়ে আমাদের থিওরি ক্লাসটা আমাদের শেষ। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব। প্র্যাকটিক্যাল ক্লাসটা হবে এই ধরনের যে আপনারা যে টেস্ট কেসগুলো লিখছেন, এখন মশিউর ভাই যে টেস্ট কেসগুলো লিখছে ওইটা দেওয়া হবে মনে করেন সাদাত হোসেন ভাইকে, আবার মাসুদ যেটা লিখছে সেটা দেওয়া হবে আরেকজনকে। তো একজনে আরেকজনটা এক্সিকিউট করবেন। সেই ক্ষেত্রে আপনি যখন কোনো ফল্ট পাবেন, আপনি ওইটা নোট করতে হবে, আপনি বাগ রেজ করতে হবে যে ভাই সে স্টেপগুলো লিখছে। মনে করেন একজনে স্টেপগুলো লিখছে যে আমি এই ফিল্টার করার জন্য আমি এখানে সার্চে মারলাম, আর মনে করেন এই সে একটা স্টেপ মনে করেন সে বলছে লোকেশন ফিল্টারটা আমি টেস্ট করতেছি। তো সার্চে মারার পর লোকেশনে আমি এই লোকেশনের এই ড্রপ ডাউনে মারা লাগবে, এটা সে লেখে নাই। না লেখে সে বলছে লোকেশন ফিল্টার থেকে এই ডাবলিন সিলেক্ট করো, এইভাবে লিখছে। তখন এই স্টেপটা 100% কারেক্ট না, যদিও আপনি বুঝতে পারতেছেন যে এইটা লোকেশন ফিল্টারে এখানে ক্লিক করে তারপরে ডাবলিন সিলেক্ট করতে হবে, কিন্তু সেই যে লোকেশন এখানে ক্লিক করা লাগবে এই কথাটা লিখে নাই। তো এইটাকে আপনি ডিটেক্ট করতে হবে, আপনাকে বলতে হবে যে এইটাতে এই স্টেপটা মিসিং আছে। তো এটা নিয়ে আমি ডিটেলস বলবো ইনশাল্লাহ। তো যেই ফ্যাক্টটা যেটা করা হবে নেক্সট প্র্যাকটিক্যালে, সেটা হচ্ছে যে এই টেস্ট কেসগুলো এক্সিকিউট করতে হবে সবার জন্য। স্টোরি বোর্ডে স্টোরি থাকবে, আপনারা টেস্ট কেসগুলো এক্সিকিউট করবেন। আমি সবার নেক্সট আমার যে কাজটা হচ্ছে, আমি সবার যে টেস্ট কেসগুলো দিয়েছেন ওগুলা যারা আমাকে কয়েকজনে আমাকে ডাইরেক্ট এই অ্যাটাচমেন্ট পাঠাইছে, গুগল ডকে করে নাই, তাদেরটা গুগল এই স্প্রেডশিটে আপলোড করতে হবে। তো সবার টেস্ট কেসগুলা এই
পাবলিকলি ভিউয়েবল করতে হবে, এডিটেবল করতে হবে। করার পরে এগুলাকে আমরা যখন অ্যাসাইন করব মানুষকে, তখন আপনি এক্সিকিউট করবেন একজনেরটা, আরেকজনে আপনারটা করবে। তো এইভাবে আমরা সবাই এক্সিকিউট করবো টেস্ট কেসগুলো এক্সিকিউট করার পরে আমরা টুলস গুলো জানবো, বুঝছেন? আমাদের যে টুলস গুলো আছে এই সেম টাইম এট দ্য সেম টাইম আমরা টুলস গুলো জানবো। আমাদের যে জেনকিন্স আছে, জেনকিন্স সম্বন্ধে আমরা জানবো, ঠিক আছে? আমরা জানবো আমাদের ইউআই টেস্টিং এর জন্য আমাদের কি কি লাগে। আমরা এই আমাদের যে ডেভেলপার টুল আছে এই ক্রোমের, আমরা ডেভেলপার টুল সম্বন্ধে আমাদের এই এখানে যে এই যে এলিমেন্ট আছে, কনসোল আছে, সোর্স আছে, নেটওয়ার্ক আছে, পারফরমেন্স, এগুলা আমরা জানবো এগুলো সম্বন্ধে। এই টুলস গুলো খুবই ইম্পর্টেন্ট এগুলা। তারপরে আমরা কিভাবে মোবাইল টেস্টিং করব, এই যে দেখছেন এখানে মোবাইল আছে, এখানে মোবাইলে গিয়ে আমরা মোবাইল টেস্টিং করতে পারি, মোবাইলে কেমন লাগবে দেখতে এটা, ঠিক আছে? তারপরে আমরা এমুলেটর সম্বন্ধে জানবো মোবাইল টেস্টিং এর, ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ এই টুলস গুলো আমরা মোটামুটি কভার করবো। মোবাইল টেস্টিং আমরা চেষ্টা করব, আমার খেয়াল আছে কভার করার। এই সিআইসিডি জেনকিন্স সম্বন্ধে আমি ধারণা দিব ইনশাল্লাহ। তারপর আপনার এই পারফরমেন্সের যে লোড টেস্টিংটা আমি চেষ্টা করব লোড টেস্টিংটাও দেখায় দিতে, যদিও লোড টেস্টিংটা একটু কমপ্লিকেটেড, তারপরেও আমি চেষ্টা করব একটু যতটুকু পারি দেখায় দিতে। এপিআই টেস্টিং এর তো আমরা দেখবো ইনশাল্লাহ। তো এগুলো আমরা এই আমাদের নেক্সট প্র্যাকটিক্যাল সেশনগুলোতে ইনশাল্লাহ আমরা এগুলো চেষ্টা করব কভার করতে। তাহলে আমার ধারণা আপনাদের এই ইন্টারভিউ ফেস করতে বা জবের ক্ষেত্রে যে যে বিষয়গুলো লাগে সবগুলো মোটামুটি কভার হয়ে যাবে। তো আর এর মধ্যে আপনারা সবাই আপনাদের সিভি গুলো রেডি করেন, আপনাদের লিঙ্কডইন এর প্রোফাইল গুলো রেডি করেন প্লিজ, বুঝছেন? আপনাদের এগুলা খুবই ইম্পর্টেন্ট। এখন আপনাদের সময় হয়ে গেছে এগুলো রেডি করার, কারণ এখন আপনারা এই প্র্যাকটিক্যাল সেশনের পরেই আপনারা অ্যাপ্লাই করতে, এই প্র্যাকটিক্যাল সেশন চলা অবস্থায় অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যাল সেশনের পরেই আপনাদেরকে অ্যাপ্লাই করা উচিত, দেরি করা উচিত না। আপনি যদি আরো 3 মাস দেরি করেন, দ্যাট মিনস আপনি যা শিখছেন এর মধ্যে 80% ভুলে যাবেন। এই জন্য আপনার এই প্র্যাকটিক্যাল সেশন শেষ হওয়ার সাথে সাথেই আপনাকে, অথবা শেষ হওয়ার আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তখন ইন্টারভিউ দিতে হবে। আমি আগেও বলছি ইন্টারভিউ দেওয়ার বেনিফিট আছে, বুঝছেন? বেনিফিট গুলো কি কি? আপনি একটা ইন্টারভিউ দিলেন, আমি বোধহয় মাসুদকে বোধহয় বলছিলাম যে আপনি একসাথে 100টাতে অ্যাপ্লাই করবেন না। প্রথম একসাথে একটাতে অ্যাপ্লাই করবেন, 2টাতে অ্যাপ্লাই করবেন, দ্যাটস ইট, 2টার বেশি না। কেন? কারণ আপনি ওখান থেকে ফিডব্যাক পাবেন। আপনি যখন ইন্টারভিউ দিবেন ওইটা থেকে আপনি ফিডব্যাক পাবেন আপনার কি ভুল হয়েছে, তখন আপনি ওইটা কারেকশন করবেন, আপনার সিভি আপডেট করবেন, করে নেক্সট আরো 2টাতে অ্যাপ্লাই করবেন। ওইটাতে দেওয়ার পর ওইটার ফিডব্যাক পাবেন। ভেরি লাইকলি আপনার প্রথম দ্বিতীয় এগুলো আপনার রিফিউজ হবে, এটা চান্স আছে রিফিউজ হওয়ার। আমি আশা করি আল্লাহ আপনাদেরকে সবাইকে সাকসেস করুক প্রথমটাতেই, কিন্তু রিফিউজ হওয়ার চান্স থাকে বেশি। তো আপনি প্রথমটা, এই জন্য আপনার যখন অ্যাপ্লাই করবেন প্রথমে 1টা বা 2টা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, ওইটা থেকে ফিডব্যাক নেবেন, নেওয়ার পরে আপনার সিভি আপডেট করবেন, আপনার স্কিল আপডেট করবেন, এরপরে আবার অ্যাপ্লাই করবেন আরো 2টাতে, ওগুলা থেকে ফিডব্যাক নিয়ে সেম আপডেট করবেন। তো একটা সময় আপনি দেখবেন যে 2-3টা 4টা ইন্টারভিউ দেওয়ার পরে আপনি মোটামুটি 60-70% আপনার সিভি কভার হয়েছে, আপনার স্কিল কভার হয়েছে। এখন আপনি একসাথে 10টাতে অ্যাপ্লাই করেন, কারণ আপনি যদি একবার একটা সিভি একটা কোম্পানিতে দিয়ে দেন, এরপরে আবার আপডেট করে চেঞ্জ করে দেন, তাহলে তারা আর জীবনে আপনারা ডাকবে না। সে ধারণা করবেন মিশা কথা কোন আপনি, ঠিক আছে? তো সিমিলারলি আবার একটা কোম্পানি যদি আপনাকে একবার রিফিউজ করে, তাইলে আপনি 6 মাসের আগে আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না, মানে করতে পারবেন, তারা আপনারা ডাকবে না। তারা ধারণা করবে যে 6 মাসের আগে একজনের স্কিল কোনো আপডেট হবে না, আপগ্রেড হবে না। কেউ আছে 6 মাস, কেউ 1 বছরও নেই, 1 বছরের আগে আপনাকে আর ডাকবে না। তো এগুলা মনে করেন এই জন্য, তো আপনার ফার্স্ট অফ অল আপনাদের সিভি গুলা রেডি করেন, লিঙ্কডইন এর প্রোফাইল রেডি করেন। আমি আগে বলছিলাম আপনারা যারা ইউ টেস্টে ইয়ে করেন নাই, ইউ টেস্ট তারপরে আপনার আপওয়ার্ক এগুলাতে প্রোফাইল গুলো করেন, এগুলাতে কিছু কিছু টেস্টিং এর কাজ পাওয়া যায়, চেষ্টা করেন ও টেস্টিং এর কাজগুলো নিতে।
আপনারা যদি মনে করেন কোনো সময় কোনো একটা কিছু কনফিউজড আছেন, হেল্প লাগে, বলতে পারেন। আমি হেল্প, আমার যতটুকু জানা আছে আমি হেল্প করব, বুঝাবো। বুঝছেন? এগুলো যদি করেন তাইলে হয় কি, স্লোলি আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে, আপনার প্রোফাইল সব জায়গায় স্লোলি ম্যাচিউর হবে। একটা সময় দেখবেন আপনার প্রোফাইলটা লিঙ্কডইনে বলেন, ওই ইউটেস্টে বলেন, এই আপওয়ার্কে বলেন, সব জায়গায় আপনার প্রোফাইলটা এক সময় রিচ হবে। কিন্তু আপনি যদি শুরু না করেন তাইলে কখনোই এটা আপনার ম্যাচিউর হবে না। আর ম্যাচিউর হইলে তখন আপনি ফিডব্যাক পাবেন। আপনি লিঙ্কডইনে যদি আপনার ভালো প্রোফাইল থাকে তাইলে দেখবেন অনেক রিক্রুটাররা আপনাকে ডাইরেক্ট ইমেল মেসেজ দিবে, ওখানে আপনার সাথে ডাইরেক্ট কমিউনিকেট করবে। ঠিক আছে? তো এগুলো আপনারা করেন ইনশাল্লাহ। আপনাদের সিভি রেডি করেন, লিঙ্কডইনের প্রোফাইল রেডি করেন, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে অন্যান্য প্রোফাইলগুলো আপনার আপওয়ার্কে করতে পারেন, এই ইউটেস্টে করতে পারেন। এগুলো করেন, এগুলো করা ভালো। আর আমরা এর মধ্যে টেস্টিং, আমাদের প্র্যাকটিক্যালটা করি। আর প্র্যাকটিক্যালের আমি আশা করব প্র্যাকটিক্যালের মাঝামাঝি পর্যায়ে আপনারা সবাই অ্যাপ্লাই করা শুরু করে দিবেন। কারণ কি, প্র্যাকটিক্যাল মাঝামাঝি পর্যায়ে যদি শুরু করেন তাহলে আপনারা দুই একটা ইন্টারভিউ দিলেন, আপনি আমাকে বলতে পারবেন, আসি নেক্সট ক্লাসে বলতে পারবেন, ইউসুফ ভাই আমি এই ইন্টারভিউ দিয়েছিলাম, এই প্রশ্ন আমাকে করছিল। যদি আমার জানা থাকে আনসার, আমি আপনাকে বলতে পারবো। কিন্তু ক্লাস শেষ হয়ে গেছে, এরপরে মনে করেন হয়তো দেখা যাবে আপনি আমার বললেন ইউসুফ ভাই একটু টাইম দেন, আমি হয়তো সবসময় পারবো না। ঠিক আছে? তো এই কারণে আপনারা, আশা করব আপনারা সবাই এই প্র্যাকটিক্যাল ক্লাসের মাঝামাঝি সময়ে আপনারা সবাই অ্যাপ্লাই করা শুরু করবেন। শুরু করলে দেখবেন একটা সময় আপনি সাকসেস হবে। আবার আমি এর মধ্যে আমি চেষ্টা করব ইনশাল্লাহ এই 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 ইন্টার্নশিপের জন্য। তো আমি ওখানে ইন্টার্নশিপের জন্য ইমেল করব কোম্পানিগুলোকে, দেখি তারা নেয় কিনা। যদি তারা নেয় তাইলে তো আমি আপনাদের সিভি গুলো তাদেরকে ফরওয়ার্ড করে দিব। আর আপনি যদি, আপনারা যদি কেউ মনে করেন যে আপনার সিভি আমাকে দেখাবেন, তাইলে আমি আমি নিজেও দেখতে পারবো, কোনো অসুবিধা নেই। আমাকে পাঠাইতে পারেন, আমি দেখে একটা ফিডব্যাক দিতে পারবো ইনশাল্লাহ, আমি যতটুকু জানি আমার নলেজের ভিতরে। হ্যাঁ, একজনের মেসেজ দিয়েছেন, আলমগীর ভাই আপনার অ্যাকাউন্ট আছে লিঙ্কডইনে। শুধু অ্যাকাউন্ট থাকলে হবে না, আপনাকে অ্যাকাউন্টটাতে আপনি ডিটেলস লিখতে হবে। ঠিক আছে? কি কি কাজ আপনি করছেন, এইগুলা এক্সপিরিয়েন্স গুলা, এখন যে আপনি ট্রেনিং নিতেছেন এটাও লিখবেন, যে আমরা এই এই আইএসটিপি ফাউন্ডেশন লেভেল ট্রেনিংটা নিতেছি, এখন কন্টিনিউ করতেছি। প্র্যাকটিক্যাল ক্লাস করতে এইটাতে কি কি আপনারা শিখতেছেন এগুলো আপনারা লিখতে পারেন। লিখলে এটা ভালো, কারণ এই কোম্পানিগুলো তারা যখন আপনার প্রোফাইল দেখবে, সে যখন দেখবে যে আপনি ট্রেনিং নিতেছেন, এটা আপনার জন্য একটা পজিটিভ দিক হবে। তো এই ট্রেনিং ছিল এর আমার। ব্যাপারটা লিখবো কি সুফ, তাহলে আমরা কিভাবে লিখবো এই কথাটা এখানে? এটা কি যে আপনাদের ট্রেনিং নিচ্ছি, এটা কোথায় নিচ্ছি, ওদের তো একটা জিজ্ঞাসা থাকবে, বা এই ধরনের কোনো এই ইন্টারভিউ করতে কোনো ধরনের কোশ্চেন করলে আমরা সেটার অ্যান্সার দিব কি? এটার আনসার হবে যে এটা হচ্ছে ভলেন্টিয়ার ট্রেনিং প্রোভাইডে, ভলেন্টিয়ার ট্রেনিং আর সোজা কথা, ভলেন্টিয়ার ট্রেনিং অন আইএসটিপি ফাউন্ডেশন লেভেল। ঠিক আছে? তখন ভলেন্টিয়ার ট্রেনিংটা কে দিতেছে, তখন ইন্টারভিউতে যদি প্রশ্ন করে, ওই যে আমাদের যে আমরা যে ওয়েবসাইটটা করছি, ওইটা আমি কারেক্ট এখন রেডি করবো ইনশাল্লাহ। ওইটার লিংক দিবেন, ওইটার লিংক দিলে ওরা গিয়ে ওখানে গিয়ে দেখতে পারবে যে আমরা এখান থেকে ট্রেনিংটা নিতেছি। ঠিক আছে? তো ওইটা লিংক দিলে ওরা গিয়ে দেখবে যে এখান থেকে আমরা এই ট্রেনিংটা নিতেছি। ওইটা বলবেন যে এই আইএসটিপি ফাউন্ডেশন লেভেল ট্রেনিং ফ্রম দিস এই ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন। তখন ওরা গিয়ে ওখানে গিয়ে দেখতে পারবে যে কোথায় থেকে নিতেছে। আর ওই ট্রেনিংটা, এটা দেখা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা তারা দেখে, এটা তারা আপনার ভালো পায়। যে কোনো ইন্ডাস্ট্রি আপনি যে ট্রেনিং নিতেছেন, আপনি আপগ্রেড করতেছেন, এটা তারা ভালো পায়। হ্যাঁ, এই কোশ্চেনটা অবশ্য আমাকে এর আগেও কয়েকবার জিজ্ঞাসা করছে। আমি যখন ফ্রন্ট এন্ডের জন্য ইউকে তে আসছি, তো আমাকে জিজ্ঞাসা করছে তুমি তোমার স্কিল আপডেট কিভাবে রাখতেছো। তা আমি বলছিলাম যে তখন আমি ইউডেমিতে একটা কোর্স করছি, ওইভাবে আপডেট রাখছি। তো ওরা এটা খুশি হয়েছে দেখলাম, হ্যাঁ, যে আপডেট না রাখলে ওরা এটা আসলে তখন তাকে একটু আন্ডারএস্টিমেট করে দেখলাম। হ্যাঁ, এইটা স্কিল আপগ্রেড করা লাগে। তো আমরা এইটা ট্রেনিং নিতেছেন এটা বলতে পারেন। আপনারা যদি কেউ অন্য কোনো ট্রেনিং নেন সেটাও লিখবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমার, যে এখন টেস্টিং তো দেখি যে অনেকগুলি আছে, হ্যাঁ, যেমন এখন ম্যানুয়াল টেস্টিং এর ক্ষেত্রে
বিশেষ করে কোন টেস্টিং গুলোর উপরে বেশি প্রেফার করে, যেমন তোমার ইয়া আছে যেমন পারফরম্যান্স টেস্টিং, ঠিক আছে, এটা আমি কতটুকু স্কিলড, যেমন আমি ওই যে আপওয়ার্ক তারপরে পারফরম্যান্স টেস্টিং করা যায়। পারফরম্যান্স টেস্টিং আপওয়ার্কে যে পারফরম্যান্স টেস্টিং গুলো আছে ওগুলাতে তেমন একটা স্কিল লাগে না, ওই হ্যাঁ। ম্যানুয়াল টেস্টিং স্কিল থাকলেই হয়। কিন্তু এমনি যদি ইন্ডাস্ট্রিতে পারফরম্যান্স টেস্টিং এর জন্য আপনারা অ্যাপ্লাই করবেন না, পারফরম্যান্স টেস্টিং টোটালি ডিফারেন্ট স্কিল লাগে। ওইটার জন্য আপনাকে এই যে মিটার গুলো জানা লাগবে, ওগুলো আমরা শিখাইতে পারবো না এখানে এই পরিসরে। আপনারা যেটা দেখবেন এখানে এই টেস্টিং এর জন্য সেটা হচ্ছে ওয়েব টেস্টিং, ইউআই টেস্টিং, ঠিক আছে। তারপরে আপনার এমনি সফটওয়্যার টেস্টিং যেগুলো আছে, মনে করেন গেমিং এর সফটওয়্যার টেস্টিং এগুলা যে ভাই বলতেছিল, এগুলো আপনারা পারবেন, বুঝছেন। তারপরে অ্যাপ টেস্টিং, যদি মোবাইলের অ্যাপের কোনো টেস্টিং হয়, এগুলো আপনারা পারবেন। কিন্তু এপিআই টেস্টিং এটা আপনারা মনে করেন আমি বেসিকটা দেখাই দিতে পারবো, বাট এটা ফুললি কভার করতে পারবো না আমরা এখানে। আচ্ছা দোস্ত শোনো, এখন এপিআই টেস্টিং যেটা আমি এটা কিছুটা পারি আমি এখন আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কারণ এপিআই আমি এর আগে 1 বছর কাজ করছি তো আমার ইয়াতে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে, তো যার কারণে আমি একটু অনলাইনে ওই দিন মানে সার্চ করার পরে তো মোটামুটি দেখলাম আর কি তারা পোস্টম্যান দিয়ে শিখেছে, তো পোস্টম্যান সম্পর্কে আমার ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আলহামদুলিল্লাহ আগের থেকে। তো ওরা এখন আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে এই এপিআই টেস্টিং কিভাবে করে সেটা আমি ওইটা কমপ্লিট করছি নিজে করে। এখন ওখানে যেই মাঝে মাঝে যেমন মনে করো 200 কোড হবে, ঠিক আছে, যে 200 এর যে ইয়াটা আছে সেটা অটোমেটিক এপিআই টেস্টিং এ এই পোস্টম্যানের রাইট সাইডে কিছু বাই ডিফল্ট থাকে 15-20টা, এই জাস্ট যদি ক্লিক করলে কোডটার সাথে সাথে তোমার মনে করো ওই যে টেস্টিং এর ফিল্ডে এসে পড়ে। এখন এই ছাড়াও কি বাইরে মানে আরো কিছু কি টেস্টিং আছে নাকি, যা শুধু ওখানে যে 15-20টা আছে ওর মাঝে আমাকে টেস্ট করা লাগবে সবসময়, কোনটা? এই এপিআই যে রেসপন্স কোড যেগুলা, ওই যে 200, 400, 200 তারপরে হ্যাঁ টাইম, তারপর টাইম যেটা 404, এই 404, হ্যাঁ এই 4005, 500, 501, 204, এই রেসপন্স কোড গুলা ফিক্সড, এগুলা জি এই যে কয়টা আছে এই কয়টাই থাকবে। এই কয়টা থাকে। কিন্তু এপিআই টেস্টিং নট নেসেসারিলি শুধু রেসপন্স কোড গুলো চেক করা, জি আপনার যে রেসপন্স গুলো আসতেছে ওই কন্টেন্ট গুলো চেক করাও এপিআই টেস্টিং এর মধ্যে পড়ে। এখন ওই কন্টেন্ট গুলা ওই কখনো জেসন ফর্মে আসে, ঠিক আছে, এক্সএমএল ফরম্যাটে আসে, ওগুলা চেক করা লাগে। তো ওই চেক করাগুলা ওইটাও পার্ট অফ দা এপিআই টেস্টিং। এখন ওগুলা কখনো কমপ্লিকেটেড হয়, দেখা গেছে একটা এপিআই আরেকটা এপিআই কে কল করতেছে, তো আবার এপিআই এর প্যারামিটার যেগুলো আছে প্যারামিটার উপরে বেস করে আপনার এই রেসপন্স চেঞ্জ হয়, ঠিক আছে। তো সবকিছু মিলাইয়া এইটা এই এপিআই টেস্টিং, এটা যারা জানেন বা যারা শিখতে চান তারা নিজেরা শিখতে পারবেন, এটা কমপ্লিকেটেড কিছু না, ইউটিউবে এনাফ রিসোর্স আছে। বাট আমরা এখানে চেষ্টা করব একটু টাচ দিতে, তাইলে আপনারা এপিআই টেস্টিং সম্বন্ধে ধারণা পাবেন, দেখা যাবে যে আপনারা এটা নিয়ে কথা বলতে পারেন, বা আপনারা নিজেরা ট্রেনিং তখন নিজেরা একটা ইউটিউবে কয়েকটা লেসন দেখলে আপনারা নিজেরাও পারবেন ইনশাআল্লাহ, এটা কমপ্লিকেটেড কিছু না। এখন আমার যেটা, সরি আমি একটু হ্যাম্পার করি, এটা আমার যেটা কোশ্চেন ছিল যে আমি ওই কয়েকটা করার পরে যখন দেখলাম যে কিছু জিনিস আছে যে ওরা মানে জাভা স্ক্রিপ্টের কোডটা ভালো মতো না জানলে আমার মনে হয় যে ওই জিনিসটা ইয়া করা যায় না। যেমন যে জিনিসটা আমি দেখলাম যে ভেরিফাই পেজ ডাটা, হ্যাঁ এটা একটা এক্সাম্পল টেস্ট করা লাগবে, তখন ভেরিফাই পেজ ডাটা যেটা, তো সেটার মধ্যে আবার দেখলাম E5 E6 ও ইউজ করছে, ঠিক আছে, যে এই কিছু কিছু পোস্টম্যানের ইয়াতে পুরান ভার্সনগুলিতে দেখলাম যে কি আগের কোড যেটা, ঠিক আছে, পরেরটাতে আবার দেখা গেছে যে সেইটা না, সেটা আবার E6 এ ইউজ করা হয়েছে। তো এখন আমার কি ম্যান্ডেটরি যে E6 E5 দুটোটাই কি জানা বা এই ধরনের কিছু? আমি আসলে E5 আর E6 কে আমি বুঝতে পারতেছি না পুরোটা। আচ্ছা E5 আর E6 হচ্ছে যে কি তোমরা ওই যে আমরা জাভাস্ক্রিপ্টে পড়ছিলাম আর কি, এটা হলো যে ওই যা শুধু ভার্সন আর কি, হ্যাঁ যেমন একটা আছে যে যেমন তোমার মনে করো এই যে 2 সমান দিয়ে সামনে দিয়ে একটা তীর চিহ্ন দিয়ে, এটা না জানি কি সিম্বল জানি বলে। ও আচ্ছা, এই বুঝতে পারতেছি, ওইটা অ্যাসাইন করার জন্য, হ্যাঁ অ্যাসাইন করার জন্য, যেমন ওইটা E6 ইউজ করা হয়, ঠিক আছে, E5 এ এটা ইউজ করে না। E5 এ যেমন ফাংশন লেখা তারপর দুইটা এই প্যারেনথেসিস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে আর কি, ঠিক এই আছে, সিনট্যাক্স গুলো, আচ্ছা সিনট্যাক্স চেঞ্জ হয়, ঠিক আছে। এখন হ্যাঁ এখন কথা হইছে গিয়া
সিনট্যাক্স যে চেঞ্জ হয় ওইটা মেজর ফ্যাক্টর না। E5 দিয়ে জানলে বা E6 দিয়ে জানতে হবে, এটা মেজর ফ্যাক্টর না। ওইটা কোনো এফেক্ট করবে না। ভেরি আনলাইকলি এটা এফেক্ট করার চান্সটা খুবই কম। একজনে যদি E5 এ জানে ওইটাই এনাফ হবে, তারা খুশি হবে আমি মনে করি। যদি ভার্সন গুলো এত চেঞ্জ হয়, মনে করেন একজন E5 জানে কিন্তু এখন E10 অলরেডি চলে আসছে, অনেক দিন হয়ে গেছে, তাহলে আবার ওইটা একটা মেজর ফ্যাক্টর হবে যে ও একবার অনেক পিছনে পড়ে গেছে। কারণ E10 এ অনেক কিছু জিনিস চেঞ্জ হবে। আর E5 আর E6 মনে করেন জাভা 6 আর জাভা 7 নট এ হিউজ ডিফারেন্স, কিন্তু জাভা 6 আর জাভা 8 অনেক মানে কিছু ভালো জিনিসগুলা চেঞ্জ আছে। তো সিনট্যাক্স কিছু চেঞ্জ হইতে পারে ভাই, ল্যাঙ্গুয়েজ এক একটা ল্যাঙ্গুয়েজে এক এক রকম সিনট্যাক্স চেঞ্জ হইতে পারে। সিনট্যাক্স এর জন্য সামান্য ইয়ের জন্য তারা এত মেজর কিছু মনে করবে না। যদি কেউ জানে তাহলে এটা কভার হবে। এনিওয়ে, তো আমাদের আজকের এই ছিল, আমরা আজকের ক্লাসের মধ্যে আমাদের এই লেকচার শেষ, আমাদের এই থিওরি ক্লাসগুলো শেষ, আমরা প্র্যাকটিক্যাল শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন করেন। ইসুফ ভাই, একটা প্রশ্ন, এই ম্যানুয়াল টেস্টিং এর জন্য জাভা কি পরিমাণ জানা দরকার? মানে এটা কি জাভা A to Z শিখতে হবে আমার, নাকি বেসিক কিছু জানা থাকলে হবে আমার? ম্যানুয়াল টেস্টিং কোনো কোডিং এর দরকার নাই, কোনো প্রোগ্রামিং স্কিলের দরকার নাই, কিছুই দরকার নাই, জিরো। আচ্ছা আচ্ছা, যদি জানা থাকে তাহলে বেটার নাকি? জানা থাকলে ভালো, জানা থাকলে এটা তারা পজিটিভলি নিবে আপনাকে। কেন নিবে? কারণ ওরা সবসময়ই তারা চায় যে একজন স্কিলফুল মানুষ, যে কোনো কোম্পানি, আপনার একটা কোম্পানি থাকলে আপনার এখানে যদি 2 জন মানুষ অ্যাপ্লাই করে, একজন প্রোগ্রামিং জাভা জানে না, কোনো প্রোগ্রামিং জানে না কিন্তু ম্যানুয়াল টেস্টিং জানে, আরেকজন প্রোগ্রামিং ও জানে ম্যানুয়াল টেস্টিং ও জানে, কিন্তু আপনি নিবেন ম্যানুয়াল টেস্টিং এর কাজের জন্য, আপনি কারে নিবেন? যে প্রোগ্রামিং জানে তারে নিবেন, কারণ সে একটা স্কিল তার এক্সট্রা আছে, তাকে দিয়ে আপনি পরে অটোমেশন করাইতে পারবেন। কিন্তু যে ম্যানুয়াল টেস্টিং শুধু জানে, পরে তারে দিয়ে আপনি অটোমেশন করাইতে হলে তাকে আবার কোডিং শিখাইতে হবে। তো এই জন্য আপনার যাদের জানা আছে প্রোগ্রামিং, জাভা জানা আছে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা আছে, এটা একটা প্লাস পয়েন্ট অবশ্যই, কিন্তু ম্যানুয়াল টেস্টিং এর জন্য কোনো প্রোগ্রামিং স্কিলের দরকার নাই। বুঝছেন? আপনারা যেখানে যারা আছেন, আমি এখন দেখতেছি 15 জন আছেন, আমাদের এখানে তো 18 জন 19 জন থাকে সাধারণত। তো এখানে যারা আছেন 18 জন 19 জন সবাই ফিট আছেন ম্যানুয়াল টেস্টিং এর জন্য, কোনো অসুবিধা নাই। বাট আপনাদেরকে যেটা করতে হবে, এই প্রজেক্ট নেক্সট আমাদের যে প্রজেক্ট, আমাদের প্র্যাকটিক্যাল যে প্রজেক্টগুলো হবে, আমাদের কাজ হবে প্র্যাকটিক্যালের, ওগুলো আপনাদেরকে করতে হবে ভাই। ওইটা যদি করেন তাইলে আপনারা ইন্ডাস্ট্রির একটা ফিল পাবেন, ইন্ডাস্ট্রি কিভাবে কাজ হয় এটা পাবেন, ওইটা দরকার। কারণ তখন আপনি যখন যাবেন কাজে, আপনি ইন্টারভিউতে যাবেন, তখন আপনাকে প্রশ্ন করলে আপনি ইজিলি বুঝতে পারবেন কি জিজ্ঞেস করতেছে, আপনি কি অ্যান্সার করবেন সেটাও আপনি বুঝতে পারবেন। আর এর সবচেয়ে ভালো মানে সবচেয়ে বেস্ট হয় আপনাদের যদি আমি এই ইন্টার্নশিপের ব্যবস্থা করা যায়। ইন্টার্নশিপ যদি হয়ে যায়, আপনি যদি 2 মাসও 3 মাসও কাজ করেন, তাইলে আলহামদুলিল্লাহ। আর যারা মনে করেন 3 মাসের জন্য ঢুকতে পারবেন, ওই ম্যাক্সিমাম সময় যে কোম্পানিতে যাবেন ওরাই রাখে দেয় পরে। আর যদি নাও রাখে তাইলে আপনি অন্য জায়গায় জব পাওয়ার চান্সটা মনে করেন অনেক ভালো থাকে। এই যে মনে করেন যারা আছেন, যারা আপনার স্কিল আছে, তারা ভালো চালায় যান ইনশাল্লাহ। আর ওখানে ঢোকার পরে আপনি অটোমেশন ইজি যাইতে পারবেন, আপনার প্রোগ্রামিং শিখেন, কোম্পানিগুলো টাকা দেয় জানেন। আপনি যদি কোনো কোর্স করেন, প্রোগ্রামিং এর কোনো কোর্স শিখতে চান, আপনি করতে চান, আপনার কোম্পানি আপনাকে টাকা দিবে। শেষ করবেন, শেষ করার পরে তাকে আইনে সার্টিফিকেট দিবেন যে ভাই আমি পাস করছি, এই নেও। ও আপনার যে ফিস আছে ওইটা রিসিপ্ট দিবেন, আপনাকে টাকা দিয়ে দিবে। ঠিক আছে? এগুলা অনেক ধরনের বেনিফিট পাবেন আপনারা ঢোকার পরে। কেউ যদি মনে করেন ইউডেমিতে কোনো একটা কোর্স করতে চান, ওই কোর্সে পাইছেন যে এটা ভালো, এটার খরচ হচ্ছে $20, $25, $30, যেটাই হোক, আপনি ওদেরকে বলবেন যে আমার $30, তখন ওরা টাকাটা দিয়ে দিবে। এটা ডিপেন্ড করে আপনার প্রথমে প্রফেশনাল পিরিয়ড কমপ্লিট করতে হবে, এরপরে অনেক বেনিফিট তারা দেয় এই ট্রেনিং এর জন্য, স্কিল আপগ্রেডের জন্য। ইসুফ ভাই, যদি উপর ফেল করতে থাকি, মানে কিসে ফেল করতে থাকেন? ওই যে ট্রেনিং এ পাঠাইলো, টাকা দিল, আর ধমাধম ফেল। টাকা আপনাকে আগে দিবেন, আপনি টাকা থাকে দিবে না, সার্টিফিকেট দিলে সার্টিফিকেট দিলে দিবে। টাকা যদি পড়ে যায় তাহলে পাস করবো। কয়েক আচ্ছা বছর ইউসুফ আগে- ভাই, এই যে আপনার প্রোগ্রামের কথা বললো যে ভাই ফুয়াদ ভাই যে বললো জাভার কথা, এরকম কি ধরনের প্রোগ্রামিং জানা থাকলে একজন টেস্টারের জন্য ভালো? শুধু জাভাই না, অন্য কোনো প্রোগ্রামিং আছে? আবার জাভাটা এখনো মনে করেন এই
ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ইউজড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আপনি জাভা, পাইথনটা এখন প্রচুর ইউজ হইতেছে, পাইথন জানা থাকলেও খুবই ভালো, পাইথন নামটা খুব বেশি শোনা যায় এখন। ঠিক আছে? পাইথন খুবই বেশি ইউজ হইতেছে। তারপরে আপনি কিছু এই শেল স্ক্রিপ্টিং জানা থাকলেও ভালো, কারণ শেল স্ক্রিপ্টিং গুলা এই কাজে লাগে। আপনি কমান্ড লাইনে কাজ করতে হবে, বুঝছেন? কমান্ড লাইনে অনেক অনেক ইন্ডাস্ট্রি আছে, আপনাকে আপনার বিল টিল এগুলো সব কমান্ড লাইনে। আপনি টেস্ট এক্সিকিউট করবেন, আপনি একটা প্রোগ্রাম ওপেন করবেন, তাও কমান্ড লাইনে ওপেন করে, ঠিক আছে? তো এই ধরনের আপনার অনেকগুলা লাগে, তো কমান্ড লাইনের কমান্ডগুলো জানলে ভালো, ঠিক আছে? কমান্ড লাইন সম্বন্ধে আপনাদের ধারণা আছে তো না সবার? না, নাই। এই যে মনে করেন এই যে এটা হচ্ছে কমান্ড লাইন, এটা কমান্ড লাইন। ও আচ্ছা আচ্ছা, এটা এখানে আমি টিআইআর লিখলে এখানে কি কি ফোল্ডার, ও আইপি অ্যাড্রেস বের করার জন্য ওটা বুঝি আর কি, স্যার। ঠিক আছে? এখানে আপনি সিডি লেখা হ্যাঁ, আপনি ডকুমেন্টে এটা ওই ডকুমেন্ট ফোল্ডারে গেছে, ঠিক আছে? তো এই যে কমান্ড লাইনের এই যে কমান্ড লাইনের কমান্ডগুলা আর শেল স্ক্রিপ্টিং এগুলা ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, বাট আমি এখন এগুলা নিয়ে আপনারা প্লিজ এই বদার করবেন না, টাইম ওয়েস্ট করবেন না। আপনারা এখন এই প্রজেক্ট এই যে প্র্যাকটিক্যালটা করেন, আপনারা প্রোফাইলগুলা আপনার সিভি রেডি করেন, লিঙ্কডইনের প্রোফাইল রেডি করেন, ওগুলা ইম্পর্টেন্ট। এই কমান্ড লাইনের কমান্ড না জানলে অসুবিধা নাই। এটা আমি কিছু দেখাই দিতে পারবো, কমান্ড কিছু কিছু কমান্ড যেগুলা ইউজ হয় এগুলা। গিটহাব কিছু দেখাই দিতে পারি আপনারা যদি চান, যদিও আমরা কোনো কোডিং করি নাই, বাট গিটহাব কিছু দেখাই দিতে পারি। এটা আপনারা হয়তো বলতে পারেন আপনার গিটহাবের নলেজ আছে। আচ্ছা, তাহলে এখন যেটা আমার মানে কনক্লুশনে আসতে পারি, এখন ম্যানুয়াল টেস্টিং আমি যখন জব সার্চিং করব তখন ম্যানুয়াল টেস্টিং এর সাথে এই যে জিনিসগুলি বেশি দেখবো, ওয়েব টেস্টিং আছে কিনা, ইউআই টেস্টিং আছে কিনা, এই ধরনের জিনিসগুলিতে আমরা অ্যাপ্লাই করব। কিন্তু আমি কিছু কয়েকটা যেই আপনারা প্রথমে টেস্টিংটা খুঁজবেন, দেখবেন ওইটা কি স্পেসিফিকেশনটা কি, ওইটাতে আপনি ফিট কিনা। যদি ফিট হন তাহলে অ্যাপ্লাই করবেন, আর ফিট 100% হইতে হবে না, মনে রাখবেন সবাই 100% ফিট হওয়া লাগবে না। যেটা ম্যান্ডেটরি তারা বলে দিবে, যে কিছু কিছু জিনিস তারা বলে দেয় যে তোমাকে এই স্কিলটা থাকতেই হবে, আপনার এপিআই স্কিলের এপিআই টেস্টিং এর স্কিল থাকতেই হবে, অথবা লোড টেস্টিং এর স্কিল থাকতে হবে, স্ট্রেস টেস্টিং এর স্কিল থাকতেই হবে। ওই ম্যান্ডেটরি গুলো ফিল আপ হইলেই এনাফ। আর এরপরে ওই ছোটখাটো এগুলাতে ফিল আপ না হইলে অসুবিধা নাই। মনে করেন এখন আপনাকে বললো যে আপনি পাইথন জানা থাকলে ভালো, এইভাবে লেখা থাকে, ওইটা আপনি জানেন না, আপনি অ্যাপ্লাই করেন, কোনো অসুবিধা নেই। অনেক সময় বলা থাকবে এই স্কিলটা থাকলে প্লাস পয়েন্ট, ওই প্লাস পয়েন্টের দরকার নেই, আপনি অ্যাপ্লাই করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ম্যান্ডেটরি যে স্কিলগুলো ওগুলো থাকলে আপনি অ্যাপ্লাই করেন। তো ওইটার দরকার নেই আপনি চিন্তা করা এটা ইউআই টেস্টিং কিনা, ওয়েব টেস্টিং কিনা, আপনি অ্যাপ্লাই করবেন যখন আপনি ওপেন করবেন সফট ম্যানুয়াল কিউএ ইঞ্জিনিয়ার যে জবগুলো আছে, জুনিয়র সফটওয়্যার টেস্টার এইভাবে সার্চ করবেন, অ্যাসোসিয়েট সফট কিউএ ইঞ্জিনিয়ার সার্চ করবেন। যদি আপনি কোনোটা পান, এটা ওপেন করবেন, দেখবেন এই জিনিসটা বুঝতেছেন কিনা, এটা কি, এইটাতে কি এমন কিছু আছে কিনা যেটা আপনি পারেন না। যদি দেখা যায় যে ম্যান্ডেটরি ফিল্ড গুলো আপনি পারেন না, এটা করেন নাই, তো এটা অ্যাপ্লাই করবেন না। আর যদি দেখেন যে আপনি ম্যান্ডেটরি যে আপনি মোটামুটি 60% ফিট, তাহলে অ্যাপ্লাই করে দিবেন, কোনো অসুবিধা নেই। ইউসুফ ভাই, ডিজিটাল হাব থেকে কি মানে ইন্টার্নশিপের জন্য ট্রাই করা যায়? হ্যাঁ, এইটাতে আমি ইমেল করব তাদের কাছে, ডিজিটাল হাবের যে কোম্পানিগুলোকে, ওদেরকে ইমেল করব ইনশাআল্লাহ। আমি আশা করতেছি দুই একটা কয়েকটা পাবো ওই ডিজিটাল হাবের এই কোম্পানিগুলোতে। আপনারা নিজেরাও এই যে বললাম যে মাঝামাঝি সময়ে আপনার যখন ট্রেনিং, আপনার আমাদের ল্যাবের মাঝামাঝি মনে করেন 2-3টা ল্যাব চলে যাওয়ার পরে আপনারা এই অ্যাপ্লাই করবেন কোম্পানিগুলোতে। এই যে ডিজিটাল হাবের যে কোম্পানিগুলো আছে না, এগুলা কিন্তু এই কোম্পানিগুলো সবগুলো স্টার্টআপ কোম্পানি, আর এগুলাতে আপনারা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এগুলাতে অনেক সময় আছে নিজের আপনারা সেলফ মোটিভেটেড হয়ে, তাদের ওখানে কোনো জব নাই কিউ ইঞ্জিনিয়ার, এই কোম্পানিতে আপনি ঢুকলেন, ঢুকে দেখলেন এদের ওরা কিউ ইঞ্জিনিয়ার নিবে না, ওরা কোনো জব দেয় নাই এখানে। তো তারপরেও আপনি তাদের কাছে, এই যে তাদের ইমেইল আছে, এই ইমেইল করবেন যে ভাই আমি এই ট্রেনিংটা নিছি, তোমাদের যদি এই ধরনের কোনো মানুষ লাগে আমারে জানাও, আমি ইন্টারেস্টেড কাজ করতে। বুঝছেন? কেউ আছে চাইলে আপনি লিখতে পারেন যে ভাই আমি
ফ্রিতে কাজ করতে আমার টাকা লাগবে না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স লাগবে। কাজ করব, এইটাও বলতে পারেন। এইটা বললে কেউ কেউ আছে সে আপনাকে এই কথা বলবে আপনার সাথে, কিন্তু ফ্রিতে কাজ করানো ওই আয়ারল্যান্ডে অ্যালাউড না, বুঝছেন? তো যারা যদি কেউ কাজ করায় তাইলে সে আপনারে মনে করেন হয়তো কিছু টাকা দিবে, অথবা যদি কাজ টাকা নাও দেয় তাইলে সে এটা হাইড করে রাখবে, যাতে আপনারও খুব খুশি রাখবে, যাতে আপনি করে না বলেন। কারণ এখানে আয়ারল্যান্ডে এটা আবার অ্যালাউড না, এই একদম ফ্রিতে কাজ করানো। তবে ইন্টার্নশিপ করার সময় আপনাকে মিনিমাম ওয়েজেস না দিলেও চলবে, আবার ওইটা আবার অ্যালাউড আছে। ওইটা ইন্টার্নশিপ বলে চালা দিবে। হ্যাঁ, ইন্টার্নশিপের সময় তারা টাকা কম দিতে পারে, মিনিমাম ওয়েজেস থেকে কম টাকা দেওয়া অ্যালাউড আছে। কিন্তু এখন তো ইউসুফ ভাই ইন্টার্নশিপটা তো মানে ঘরে বসে করতে হবে, তাই না? এখন তো আর হ্যাঁ, অফিস যাওয়া লাগবে না। ওয়েল, এখন আপনারা চিন্তা করতে হবে, শুনেন, যারা ফুল টাইম কাজ করেন তাদের জন্য একটু চিন্তার বিষয় আছে, যে আপনি যদি কাজ পান তাইলে আপনি কি করবেন, আপনার ফুল টাইম যে এক্সিস্টিং জবটা আছে ওইটা আপনি কি করবেন তখন, সেইটা একটা চিন্তার বিষয় আছে, ওইটা আপনারা সবাই চিন্তা করেন, এটা মাথায় রাখেন। আর যাদের মনে করেন জবটা রাতে আছে তারা তো ফ্রি আছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের দিনে ফুল টাইম জব আছে তারা এখন থেকে থিঙ্কিং করতে হবে, যদি আমি পাই, দেখা গেল আপনি ইন্টার্নশিপ পাইছেন 6 মাসের কন্ট্রাক্ট, কারণ 6 মাস পরে আপনারা যদি না রাখে তাইলে আপনি কি করবেন, ওইটা একটা চিন্তার বিষয়। কারণ অনেকের আছে, ফ্যামিলি আছে, তার খরচ, তার টাকা লাগবেই, তার সপ্তাহের যে একটা মিনিমাম ইনকাম ওইটা তার লাগবেই, না হইলে হবে না। তো ওইসব চিন্তা ভাবনা আপনারা করবেন। তো আশা করতেছি, মনে করেন আপনি যদি 6 মাসের ইন্টার্নশিপ পায় যান, আপনার কাগজ টাগজ যদি ঠিক থাকে সবার, তাইলে 6 মাস পরে আশা করা যায় আপনি অন্য একটা, তারা না রাখলেও অন্যটা পাবেন আপনারা। ভাই আমি ক্যারিয়ার ব্রেক নিতেছি ইউসুফ ভাই আমার জবের থেকে 1 বছরের জন্য। ও, তাইলে তো আপনি ফিট আছেন, আপনি যে কোনো জবই আপনি এখন ভেরি ভেরি গুড লাক। 1 বছরের জন্য নিতেছি ক্যারিয়ার ব্রেক, দেখি ভেরি গুড। ট্রাই করব। আপনাদের ইয়াতে এই আয়ারল্যান্ডে কি এই এটা কি বলে ইংলিশে, যেটা বলা হয় যে কি আমাদের পাপ্পালেদিক বলে, তো এটা মানে ফাদার স্লিপ যেটা বলে আর কি, ফাদার্স মাদার স্লিপ আছে না? এগুলি দেয় না, এগুলি প্যারেন্টাল লিভ যেটা বলে আর কি। হ্যাঁ, মানে একটা হ্যাঁ, ম্যাটারনিটি লিভ, প্যাটার্নিটি লিভ দেয়। হ্যাঁ হ্যাঁ দেয়। প্যাটার্নাল লিভ প্যাটার্নালটা 6 সপ্তাহ, ম্যাটারনিটিটা 6 মাস। হ্যাঁ, ওইটা আমাদের সুইডেনে যেমন মনে করেন আপনার মায়েরও থাকে 240 দিন, বাবারও থাকে 240 দিন। হ্যাঁ, বাচ্চার 8 বছর বয়স পর্যন্ত আমি এই 240 দিন এনি টাইম আমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারি। এটা নাই আপনাদের ওখানে? আয়ারল্যান্ডে তো হলো মাদার সাপা 6 মাস আর ফাদার সাপা 6 সপ্তাহ, এটা জানি আর কি। 6 সপ্তাহ। হ্যাঁ, মানে প্যাটার্নিটি লিভ আর ম্যাটারনিটি লিভ এই দুটো হয় আর কি। আচ্ছা আচ্ছা জানি আর কি, আমাদের কোম্পানিতে আর কি, অন্য কোম্পানি জানি না। আমরা সুইডেন এটা বলে পাপ্পালে দিক মাম্মালে দিক, ঠিক আছে? তাহলে সবাই বুঝি। মাসুদ ভাই, ডিজিটাল হাব আমার জবের এখান থেকে একদম কাছেই দেখা যায়, কাছেই, বেশি দূর না। এইটা তাহলে আপনি একটা আগায় আছেন ফুয়াদ ভাই, বুঝছেন? না, আগে থাকবো কি, আমি জানি না কিছু, পারি না তো ভাই কিছু। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা যদি আর কোনো প্রশ্ন না থাকে তাইলে এখন আজকে এখানেই শেষ। না ঠিক আছে ভাই, জাযাকাল্লাহ খাইরান, অনেক কিছু জানলাম ভাই, ধন্যবাদ ইউসুফ ভাই। আর আজাদ ভাই নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ওই আমাদের এই আমি চেষ্টা করব আমার ওই জিরা বোর্ডের উপর সবকিছু রেডি করতে, এরপরে আমরা ইনশাআল্লাহ এই নেক্সট ক্লাস থেকে আমাদের প্র্যাকটিক্যালটা শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা কি দুই ভাগে করব নাকি? 10 জন হ্যাঁ, দেখি আমি আসলে ওই যে তুমি যে যেটা বলছো ওই মাসুদ, তুমি যে জিরা বোর্ডের কথা বলছো, ওইটার নামটা কি যেন ছিল? ট্রেলো বোর্ড। টেরলো বোর্ড। ওই টেরলোতে তো 2 ভাগ করা লাগবে না, একসাথে সবাই তো করতে পারবো, তাই না? তারপর আজাদ ভাই বলছিল লাস্ট ক্লাসে একটা ইয়ের কথা। কিন্তু আজাদ ভাই বলছিল টেস্ট ম্যানেজমেন্ট টুলের কথা। আজাদ ভাই কি যেন বলছিলেন টেস্ট ম্যানেজমেন্ট টুল? আমাদের বলছে যে কি যে ফ্রি নাকি যে ফ্রি নাই, কি দেন একটা ZEPHYR, জাপার নাকি এরকম কিছু একটা বলছিল ম্যানেজমেন্ট টুল। JDPHYER মনে হয়। YR। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখো ওই আমরা এই জেফায়ারটা আমি দেখবো ইনশাআল্লাহ, বুঝছেন? তো এই
এই যে যে প্রথম হচ্ছে ম্যানেজ এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল আমাদের ওই জিরার ওইটা রেডি করতে হবে, যে ফায়ার ওইটা দেখতে হবে। তারপর এই এগুলা আমরা রেডি করার পরে ইনশাল্লাহ এই আমরা শুরু করবো। প্র্যাকটিক্যালটা যে একজনেরটা আরেকজন যে চেক করবে, বাগটা কিভাবে রেজ করবে, মানে ওরকম তো একটা আপনার প্রজেক্ট টুল লাগবে। হ্যাঁ, ওইটা আমাদের ওই যে জিরার মধ্যেই বাগটা রেজ করবে আমাদের ওই যেই ওখানেই বাগ রেজ করার সিস্টেম আছে না মাসুদ? জি 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 এখানে আছে আরেকটা ওয়ে আছে, ফোনে বলে দেওয়া আপনারে। ও মাসুদ ভাই, এই বুধবার কি কোনো ক্লাস করবেন? আচ্ছা, আমি যেটা থিঙ্কিং করছি যে যেহেতু আমাদের এই সিভিটা আর আমাদের এই এটা কি বলে এই লিংকডইন প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল, এগুলি আমার মনে হয় যে যারা জানি না তাদের জন্য এটা সো টাফ হবে। ঠিক আছে, এখন বর্তমানে লিংকডইন প্রোফাইলটা ফিক্স করার ক্ষেত্রে। ঠিক আছে, তো শুধু এইটার জন্য যদি কারো কোনো সমস্যা হয় তাহলে হয়তো বসতে পারি আর কি। ঠিক আছে, হ্যাঁ, আমরা বুধবারে বসি মাসুদ ভাই। হ্যাঁ বুধবারে বসি মাসুদ ভাই। বুধবার না তো মঙ্গলবার নাকি বলছিলাম? সরি, মঙ্গলবার ভাই, মঙ্গলবার। কাজ আছে ভাই। মঙ্গলবার না? বুধবার হলে ভালো হয়। না, মঙ্গলবার, বুধবার তো না। মঙ্গলবার কাজ আছে ভাই, মঙ্গলবার নেই। বুধবার মঙ্গলবার হয় তাহলে শুধু আমার কোনো সমস্যা নেই। আমার আগামী 15 তারিখ পর্যন্ত আমি ফ্রি একদম আচ্ছা আচ্ছা। রাতের বেলা। বুধবার হইলে তার আর্লি করতে হবে। বুধবারে হ্যাঁ বলেন, যখন সমস্যা সুবিধা হয় বলেন। বুধবার আর্লিও সমস্যা নাই, মাগরিবের পরে মানে কয়টা 6টার দিকে। বলতে কয়টা বাজে? 6টা থেকে সুন্দর হবে, সমস্যা নেই, আমার জন্য সমস্যা নেই। 6টা বুধবার 6টা তাহলে একটু কাইন্ডলি স্ল্যাকে একটু বলে দিন ভাই। ইনশাআল্লাহ। আচ্ছা, ওই ভাইটা কই? সোহেল ভাই কি আজকে আসছে? আজকে আসে নাই। মশিব ভাই, আরেকটা কাজ করি, বুধবারে তো আমাদের ওই যে আরবি রিভিউ ক্লাস আছে না, ও আরবি ক্লাস আমাদের 9টায়। 8টায় করি, 8টা থেকে 9টা, কারণ ওটা তো 9টায় ক্লাসটা, বুঝলেন নাই? না, ওই যে আপনার মাসুদ ভাই কি বলেন, 8টা থেকে 9টা কি ঠিক আছে? আমার কোনো সমস্যা নাই, তো আমি বললাম তো আগামী 15 ঠিক আছে, তাহলে 8টা থেকে 9টায় করি, 1 ঘন্টার মধ্যে শেষ করি। তাহলে বুধবার 8টা থেকে 9টা। জি। ওটা বেটার। আচ্ছা ইউসুফ ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল। ইউসুফ ভাই, প্রোগ্রাম একটা হবে না মনে হয়। একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হলো, আমরা যারা আইএসটিকিউবি সার্টিফিকেট কোর্স পরীক্ষা দিব, এদের জন্য আপনার কি অ্যাডভাইস? আমরা কি এটা এর মধ্যে কন্টিনিউ করব নাকি এটা? আমি এখন কথা হইছে যে আপনারা যদি পরীক্ষা দিতে চান তাইলে আপনাকে কিন্তু অনেক থরলি পড়তে হবে। ঠিক আছে, এই যে খালি ক্লাস করছেন এইটা মনে করেন ধরা যায় অ্যারাউন্ড আপনার 40% কভার করবে, কিন্তু বাকি 60% আপনাকে পড়তে হবে। কারণ এইগুলা আইএসটিকিউবির পরীক্ষাটা অনেকটা এইরকম কনফিউজিং প্রশ্নগুলো থাকে। আপনাকে যদি না পড়েন আপনি কনফিউজিং প্রশ্নগুলো আনসার করতে পারবেন না, ফেল করার চান্সটা খুব বেশি থাকে। তারপরেও যদি পরীক্ষা দেন তাইলে একটা আন্দাজ পাওয়ার জন্য, একটা ধারণা পাওয়ার জন্য পরীক্ষা দিতে পারেন। কিন্তু এটা কিছুটা ওইটা অনেক, এটা তো মনে হয় অনেক এক্সপেন্সিভ। আমি যতটুকু দেখলাম, হ্যাঁ $800 না কত জানি লাগে মনে হয় নাকি? না 200 সামথিং। ওইটা আপনারা চিন্তা করে দেখতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনারা সবাই এই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেন, আপনাদের সিবিটিভি রেডি করে। ওইটা আমার মনে হয় 2-3টা ইন্টারভিউ দেওয়ার পরে তারপরে দিলে মনে হয় ভালো হয়, বুঝছেন? ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেন, জবের জন্য প্রিপারেশন নেন, বুঝছেন? জবের জন্য চিন্তা করেন সবাই। আমি মনে করি এইটাই বেস্ট হবে। কারণ এখন শুনেন, মার্কেট এখন ওপেনিং হবে, ঠিক আছে, নো ডাউট। এখন তারা রিক্রুটমেন্ট ফিস ছিল, আপনি বলেন কিন্তু ভয় লাগে। আমার কাছে মনে হয় কি আমি শুধু এবিসিডি শিখছি, এখনই আমি অ্যাপ্লাই করব। ওই এবিসিডি দিয়েই তো আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ইনশাআল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ হিম্মত রাখতে হবে, বুঝছেন? আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ পাবেন, বুঝছেন? ভয় ইনশাআল্লাহ পাবেন। পাওয়াটা বড় প্রবলেম আমাদের। আপনি পাশে থাকলে পাবো ইনশাআল্লাহ। আপনি যেহেতু ভরসা দিতেছেন, সবাই পারবেন, চেষ্টা ইনশাআল্লাহ। করেন। এই সিভি গুলা রেডি করেন, ইন্টারভিউ দেন 2-3টা, দেখবেন আস্তে আস্তে কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে। তখন আপনারা সবাই দেখবেন কোনো অসুবিধা হবে না। আর আমি ইন্টারভিউর আগে, আমাদের এই শেষের দিকে আমি ইন্টারভিউ টেকনিক গুলা নিয়ে কথা বলবো, তো ওইটাতেও আপনারা ইনশাল্লাহ অনেক হেল্প পাবেন। আর এইটাই করেন আমি মনে করি। কারণ এখন দেখেন, ওই সেই লাস্ট মার্চে লকডাউন হয়েছিল, প্রায় জুন থেকে রিক্রুটমেন্ট ফ্রিজ আছে, বুঝছেন? মানে ম্যান্ডেটরি রিক্রুটমেন্ট ছাড়া জুন থেকে অনেকেই বন্ধ রাখছে রিক্রুটমেন্ট। এখন দেখেন অনেকগুলো পজিশন বন্ধ হয়ে আছে। এখন এই মার্চে আমাদের এখানে মার্চের 6 তারিখ ওপেন হবে আবার, ঠিক আছে?
মানে এই লকডাউন ওপেন হবে, কিন্তু আপনার রিক্রুটমেন্ট গুলা ভেরি লাইকলি এই মার্চ এপ্রিলের দিকে সবাই ওপেন করে দিবে আবার, তখন প্রচুর মানুষ নিবে এবং তখন আপনাদের চান্সটা বেশি থাকবে। এখন আইএসটিকিউ এর জন্য প্রিপারেশন নিতে পারেন, কিন্তু এইটা থেকে ট্রাই করা, জবে ট্রাই করাটা ভালো হবে সবচেয়ে, ঠিক আছে? সেটাই। তো ওইটা যদিও আইএসটিকিউ যদি সার্টিফিকেট থাকে ওইটা আপনার জবের জন্য একটা প্লাস পয়েন্ট, কিন্তু এই মুহূর্তে ওইটাতে এফোর্ট দেওয়া থেকে জবের জন্য এফোর্ট দেওয়াটা আমি মনে করি বেস্ট হবে। ওইভাবে চেষ্টা করেন আপনারা। তো ইনশাল্লাহ আপনাদের সাথে তো আছে, ইনশাল্লাহ আমাদের যে কোনো সময় কোনো একটা কনফিউশন, কোনো দরকার, কোনো কিছু জানতে, ক্লিয়ারিফিকেশনের জন্য ইনশাল্লাহ আমার ইমেল করবেন, আমি চেষ্টা করব রেসপন্স করতে। শাহাদাত ভাই, আপনি গত মঙ্গলবারে আপনার কি টেস্ট কেস গুলা করছিল মাসুদ, বসছিলেন আপনি মাসুদদের সাথে? হ্যাঁ বসছিলাম, আমি করতেছি এটা। আমি আসলে ইয়েতে গুগল ডকে করি নাই, ওটা আমি গুগল ডকে ইয়া করে তারপর পাঠাবো আপনাকে। হ্যাঁ, যারা করেন নাই, কেউ যদি জানেন আরেকজনে করে নাই, প্লিজ তাদেরকে আপনারা এনকারেজ করেন, বলেন যে ভাই করার জন্য। আর ইনশাল্লাহ আমাদের এই আনু ভাই, আপনার ফ্রেন্ড আমার সাথে কথা বলছিল, আপনার ফ্রেন্ড ওই যে মাসুদ ভাই, ফজরের নামাজে দেখা হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো আপনার সম্বন্ধে বললো যে আপনি খুবই স্কিলফুল মানুষ, ট্যালেন্টেড মানুষ, এগুলো বলছে আমার। তো আমি তো আসলে পার্সোনালি আপনার তো কোনো দেখি নাই, বুঝছেন, হয়তো পরিচয় হয় নাই পার্সোনালি মুখামুখি। না আপনার সাথে এই ইউসুফ ভাইও চিনি আমাদের ভালো করে, উনার সাথে ওই সেন্ট ক্যাটরিনা জুমার নামাজ পড়ছি, অনেকবার দেখা হয়েছে। ক্যামেরাটা অন করেন। ও ডাবলিন মসজিদে দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা। আনু ভাইরে আমি চিনি। হ্যাঁ সবাই চিনে। আনু ভাই আমার কাজের এখানে মাঝে মাঝে আসে, দেখা হয়। সরি আনু ভাই, আনিস ভাই, জিয়া ভাই আর ইউসুফ ভাইয়ের সাথে ব্যাডমিন্টন খেলাও দেখা হয়েছে। এছাড়া আনু ভাই খুব ভালো ফুটবল খেলে, এটা আমি জানি। আমি দেখি দুইজন আনু ভাই মনে হয়। আনু ভাই কি দুইজন নাকি? আর একজন আনু হোসেন আছে? না আমি দুইটার থেকে ঢুকি, ল্যাপটপে একটা, মোবাইলে একটা। আনু ভাই সবকিছুতে এক্সপার্ট আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। যাই হোক, এই যে আপনারা মনে করেন যারা আছেন, আমি আসলেই দোয়া করি, আমি চাই আপনারা সবাই সাকসেস করেন, সবাই কাজ পান ইনশাল্লাহ। ইন্ডাস্ট্রিতে ভাই এখন ভ্যাকুয়াম কিছু আছে, আপনারা ঢুকলে মজাও পাবেন আমি ধারণা করতেছি, প্লাস একটা কমফোর্টেবল একটা ইয়ে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ইউসুফ, আমি চিন্তা করতেছি যে আমি তোমাদের দেশেও অ্যাপ্লাই করবো, বুঝছো? ওখানে কি ইংলিশ বেশি তো নাকি? সব ইংলিশ। ওয়েলকাম। আমি চিন্তা এই আইরিশ জানলে প্লাস পয়েন্ট। হ্যাঁ আইরিশ জানতে হবে মাসুদ ভাই একটু। আর যদি জানে ইংল্যান্ড থেকে আসে, ওটুক শিখাই দিব না ভাই, সমস্যা নাই। আমি আপনাদেরকে রেফার করে দিব, ঠিক আছে ভাই? আমার এতগুলি ফ্রেন্ড আছে, ঠিক আছে? হ্যাঁ না ইনশাআল্লাহ। শুনেন, সবাই সবার জন্য ফার্স্ট অফ অল দোয়া করবেন, সবাই সবার জন্য। আর চেষ্টা করেন প্লিজ, বুঝছেন, আমি একটা বারবার রিকোয়েস্ট করি, আপনাদেরকে এফোর্ট দিতেই হবে। আমি এফোর্ট দিলে হবে না, আপনাদেরকে এফোর্ট দিতে হবে। আপনারা এফোর্ট দেন, চেষ্টা করেন, কোথায় প্রবলেম আপনার ফাইন্ড আউট করেন, আপনার প্রবলেমটা কোথায় আপনি ফাইন্ড আউট করেন, এরপরে আপনি ওইটা ফিক্স করেন, এরপরে অ্যাপ্লাই করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনারা এক সময় সাকসেস হবেন, বুঝছেন? একটা রিফিউজ হয়েছে, দুইটা রিফিউজ হয়েছে, তিনটা রিফিউজ হয়েছে, একটা সময় গিয়ে ইনশাআল্লাহ দেখবেন একটা আপনার সাকসেস হবে। আর একটাতে ঢুকলে দ্যাটস ইট, আর লাগবে না আপনাকে আর পিছনে ইনশাআল্লাহ তাকাইতে হবে না। আপনি একটাতে ঢুকলে পরে এরপরে 1 বছর পরে চেঞ্জ করেন, সাথে সাথে আপনার 5-7 হাজার 10 হাজার বাইরে যাবে স্যালারি। মনে করেন প্রত্যেক বছরে যদি চেঞ্জ করেন আপনি, 5,000 মিনিমাম, 5,000 ইয়ারলি মিনিমাম বাড়বে যদি আপনি একটা জব চেঞ্জ করেন। কারণ এর নিচে হইলে আপনি চেঞ্জ করেন না, চেঞ্জ করবেন শুধু আপনার যদি 5,000 টাকার বেশি দেয়। আর যদি আপনার কারেন্ট জবটা যদি আপনার জন্য স্ট্রেসফুল হয়, তাইলে ওই সেম প্রাইসেই চেঞ্জ করবেন। কিন্তু আপনি যদি একটা জব চেঞ্জ করেন তাহলে 5,000 টাকা বাড়ার কথা মিনিমাম। তো এইভাবে যদি 2-3টা চেঞ্জ করেন, খুব ইজিলি, খুব দ্রুত আপনি আগাইতে পারবেন। বাট আমি রিকমেন্ড করব যে প্রথমে কিছু কাজ শিখেন, ঢুকেন, আগে প্রথমে ঢুকেন, এরপরে আপনি আপনার ডিসিশন নেন যেভাবে আপনি করেন, এটা আপনার, বুঝছেন? তো চেষ্টা করেন সবাই ইনশাআল্লাহ, আমরা সবাই ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। ওনারা দুইজনই, ইউসুফ ভাই আব্বা কেমন আছে? দুইজনই বৃদ্ধ, অসুস্থ। আব্বা তো বিছানায়, আমার আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমরাও দোয়া করি, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ সবার যাদের বাবা মা আছে সবাইকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক,
বেশি বেশি নেক দান করুন। আর যাদের নাই তাদেরকে জান্নাতুল দোয়া করেন, আমার আব্বা বেডে আছে ইউসুফ ভাই, লাস্ট 3 ইয়ার্স, মোর দ্যান 3 ইয়ার্স। ও তাহলে আমার আব্বার মতোই, ওই আমার আব্বা ওই লাস্ট মোর দেন এইরকম 3 ইয়ার্স বা 4 ইয়ার্স হবে এই বেডে আছে। আর কি হয়েছে ইউসুফ ভাই, ওনার কি হয়েছে? আচ্ছা যাক, ওইটাতে না যাই, এই না যাওয়াই ভালো। তো যাই হোক, আমরা সবাই সবার জন্য দোয়া করি, আর ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা সবাই আসবো, আমরা দেখা হবে, আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। তাহলে এখানেই ইনশাআল্লাহ। রাখি। জি জি, আসসালামু আলাইকুম। মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার কি মঙ্গলবারে সময় হবে 8:30টার পরে?